ম্যারিটাল রেপ কি আসলে প্রমাণ করা পসিবল কিনা? অ্যাকর্ডিং টু ফরেনসিক সাইকোলজি বা ফরেনসিক সায়েন্স থেকে এটা কি আসলে কোনোভাবে জাস্টিফাই করা যায়, বা আদৌ মানে ম্যারিটাল রেপ কি সত্য কিনা? হোয়াট ডু ইউ থিঙ্ক? প্রথমে কথা বলি ম্যারিটাল রেপ সত্য। বাংলা আমরা একটা কথা বলি, লেবু চিপলে তিতা হয়ে যায়। হুম আমি হুম। ভালোবাসার নামে তার উপর হচ্ছে এটাকে একটা বার্ডেন করছেন। আমি আমি ধরলাম হচ্ছে সে বয়স হয়ে গেছে 45 বছর, আমি এখনো চাচ্ছি সে আমার সাথে 30 মিনিট 40 মিনিট বলে কথা বলুক। 45 বছর বয়সে কেউ তার ওয়াইফের সাথে এত রোমান্টিক 30-40 মিনিট কথা বলে না, এটা বাংলাদেশি কালচার। তোমাকে যারা আসলে হার্ট করেছে তারা কিন্তু তোমাকে ইনডিরেক্টলি হেল্প করেছে। তোমাকে খোঁচা না মারলে তুমি হয়তো কাজগুলো করতে না। বা কোভিড তোমাকে অনেক বেশি একটা মাইলস্টোন নিয়ে আসছে তোমার লাইফে। কোভিডে অনেকের জন্য অনেকে ব্যবসায় লস করছে, বাট তুমি ব্যবসা লঞ্চ করছো। তুমি এনএলপি তে ট্রেন আপ হইছো। তুমি বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করছো, এগুলো তোমার জন্য ব্লেসিং ছিল। সো আমি একটা জিনিস বিলিভ করি, এটা আমার একটা বিলিফ সিস্টেম, যে লাইফে প্রবলেম একটা ব্লেসিং। আপনি বলছেন না প্রথম তো প্রিভেনশন বলে আমাকে আটকালেন। প্রিভেনশনটা হচ্ছে আপনার নৈতিকতা, এটা আপনার কমিটমেন্ট ভ্যালু যদি থাকে। এখন ম্যারেজটা কি, আমি যদি ম্যারেজের সংজ্ঞাটা দিই, ম্যারেজ মানে হচ্ছে আপনার কাছে হাজার বেটার অপশন থাকা সত্ত্বেও আপনি এক জায়গায় আটকে আছেন। আসসালামু আলাইকুম মিরাজ, কেমন আছো ভাই তুমি? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ ফর ইয়ার টাইম, ইন্ডিয়া থেকে বসে আমার সাথে মানে গল্প করতে আসা। আমি পডকাস্ট বলি না, আমি এটাকে গল্প বলি, কনভারসেশন বলি, বিকজ আমার কাছে মনে হয় যে আমরা যারা সাইকোলজি ফিল্ডে আছে, আমরা যদি একটু এই কনভারসেশন গুলো পাবলিকলি করতে পারি, অনেকের জন্য ইনসাইটফুল হয়। আমি নিজে চেষ্টা করি নিজে কিছু ভিডিও কন্টেন্ট করা। আমি তোমার কিছু ভিডিও দেখছিলাম নীরব ভাইয়ের সাথে, তারপর হচ্ছে আরো কিছু ভিডিও দেখেছি যে খুবই খুবই ইনফরমেটিভ ছিল। আমার কাছে মনে হয় যে আরে আমার ছোট ভাই, জগন্নাথের ছোট ভাই এত সুন্দর সুন্দর কাজ করছে, কেন ওর সাথে একটু গল্প করি। এন্ড গল্পটা আমরা ফর্মালিও করবো, ইনফর্মালি করবো। ইনফর্মালি এই কারণে বলছি, আমি তোমাকে তুমি করে সম্বোধন করছি যেহেতু তোমাকে এইভাবে তুমি করেই বলে আমি অভ্যস্ত। সো আপনি করে বলতে পারছি না আনফরচুনেটলি। না। অ্যান্ড থ্যাংক ইউ ফর ইয়ার টাইম। সো ভাই, আমি প্রথমেই জানতে চাই তোমার ইনফরমেশন আমি জানি, তারপর যদি তোমার মুখ থেকে শুনতে চাইতে যে তুমি কি করছো, কোথায় আছো, তুমি যদি তোমাকে ইন্ট্রোডিউস করতে। ওকে, আমি হচ্ছি মোহাম্মদ মিরাজ হোসেন। আমি বর্তমানে পিএইচডি করছি ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটি, যেটা পৃথিবীর একমাত্র ফরেনসিক ইউনিভার্সিটি। হুম হুম। ফরেনসিক বলতে কি বোঝায়, যেমন আমাদের বাংলাদেশের সাবজেক্ট গুলো কেমন, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, আর আমার ইউনিভার্সিটি যেটাতে আমি পিএইচডি করছি এখানে সাবজেক্ট হচ্ছে ফরেনসিক ফিজিক্স, ফরেনসিক কেমিস্ট্রি, ফরেনসিক সাইকোলজি, ফরেনসিক ডেন্টাল, ফরেনসিক সিভিল, অল ফরেনসিক। এরকম একটা স্পেশালাইজড ইউনিভার্সিটি পৃথিবীতে একটাই আছে। অন্য কোনো ডিপার্টমেন্ট থাকতে পারে, আমি সেখানে পিএইচডি করছি, এটা ইন্ডিয়ার গুজরাটে। আর আমি পিএইচডি করছি বডি ল্যাঙ্গুয়েজ অ্যানালাইসিস ইন ক্রাইম ইনভেস্টিগেশন। অর্থাৎ এটা মূলত এফবিআই 1972 সাল থেকে তারা বিহেভিয়ার সায়েন্স ইউনিট তৈরি করে। হুম সেখান হুম। থেকে তাদের এই পথ চলা, ওনারা বডি ল্যাঙ্গুয়েজ সাসপেক্ট প্রোফাইলিং নিয়ে কাজ করেছে। পরবর্তীতে আমি সেই নিয়ে একটা পিএইচডি করছি। আর আমার যদি পড়াশোনা বলেন, আমি জগন্নাথ ইউনিভার্সিটিতে সাইকোলজি থেকে বিএসসি করেছি, এমএসসি করেছি ক্লিনিক্যাল কাউন্সিলিং সাইকোলজি থেকে, এরপরে পিজিটি করেছি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে। আর আমার নিজস্ব যে একটা প্রতিষ্ঠান আছে, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ফরেনসিক সাইকোলজি অ্যান্ড সায়েন্সেস, এটা বাংলাদেশের একমাত্র ফরেনসিক প্রতিষ্ঠান বা কোম্পানি, যেটা ওয়ান কাইন্ড অফ সিআইডি ধরতে পারেন। সিআইডি যেরকম ফরেনসিকের রিপোর্ট গুলো প্রদান করে, ফরেনসিকের ক্রাইম ইনভেস্টিগেশন করে, আমরা প্রাইভেট লেভেল সেক্টর গুলোতে করছি। এবং ফরেনসিক সাইকোলজি, আর আমি বর্তমানে বাংলাদেশের সকল ইন্টেলিজেন্স এজেন্সিদের ট্রেনিং দিয়ে যাচ্ছি, স্পেশালি ইনভেস্টিগেশন ইন্ট্রোগেশন। অর্থাৎ বডি ল্যাঙ্গুয়েজ অ্যানালাইসিস করে কিভাবে বুঝবো হিউম্যান সাইকোলজি, ক্রিমিনাল সাইকোলজি, আমাদের পলিটিক্যালদের সাইকোলজি, সত্য মিথ্যা বোঝা, কিভাবে আমরা সাসপেক্ট প্রোফাইলিং গুলো করব, আমরা একজন মানুষের সম্পর্কে ভিতর বাহিরে কিভাবে জানতে পারি। কারণ আমাদের আগের রিপোর্ট গুলো ছিল এরকম, কার 14 গোষ্ঠী কি ধরনের হচ্ছে যে রাজনীতি করেছে, এটাই অনলি ইন্টেলিজেন্স রিপোর্ট। বাট হুম। এটা থেকে আমার ক্লিনিক্যাল সাইকোলজির এক্সপিরিয়েন্স, ফরেন্সিকের এক্সপিরিয়েন্স, গত 5 বছর এক্সপিরিয়েন্স দিয়ে আমি নতুন অনেক মডেল গুলো বাংলাদেশে ডেভেলপ করেছি, এবং এগুলো বাংলাদেশের সকল ইন্টেলিজেন্স এজেন্সিদের শিক্ষা দিচ্ছি। আর বাংলাদেশে ফরেনসিক নিয়ে একটা রিভলিউশন নিয়ে আসার চেষ্টা করছি। ওকে, ফাইন, ফ্যান্টাস্টিক, তুমি খুব ভালো ভালো কাজ করছো। অ্যান্ড শুনে ভালো লাগছে। তোমার কথাগুলো শুনতে শুনতে আমি আমার নিজে মানে এরিয়াস গুলো এক্সপ্লোর করছিলাম, যে আমার কাছে ইউজুয়ালি কাপলরা বেশি আসেন, বা আমি রিলেশনশিপ নিয়ে খুব বেশি কাজ করে থাকি। অ্যান্ড রিলেশনশিপে একটা কমন কোয়েশ্চেন থাকে যে আমার হাজবেন্ড বা আমার ওয়াইফ যে পরকীয়া করছে না, কিভাবে বুঝবো? অ্যান্ড মানে বোঝার কোনো ওয়ে আছে কিনা। আমি এই কোয়েশ্চেনটা তোমাকে আরো পরে করবো, বাট আমি বলে রাখলাম এই কোয়েশ্চেনটা আমার মাথায় আছে।
যে তুমি তো মানুষের ক্রিমিনাল খুঁজে বেড়াচ্ছ, ক্রিমিনালদের সাইকোলজি, ক্রিমিনালদের বিহেভিয়ার নিয়ে কাজ করছো, বা একজন ক্রিমিনাল যখন ক্রাইম করছে তার বডি ল্যাঙ্গুয়েজ প্যাটার্ন এগুলো নিয়ে তুমি কাজ করছো। সো একজন ওয়াইফের চোখে তার হাজবেন্ড ক্রিমিনাল যখন সে আসলে পরকীয়া করে, সেম গোজ ফর দ্য ওয়াইফ, যে ওয়াইফ যখন পরকীয়া করে। সো এরকম কোনো ওয়েজ আছে কিনা, আমি এই প্রশ্নটা করবো তোমাকে, যে বোঝার কোনো অপশন আছে কিনা যে এই বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমরা বুঝতে পারবো। সো আমি প্রশ্ন ওকে, পরে করি, আমি আগে তোমার কাছে জানতে চাই যে কি কারণে ফরেনসিক সাইকোলজি পিক করা, তোমার পার্সপেক্টিভ কি ছিল, কি কারণে তুমি ফরেনসিক সাইকোলজি পিএইচডি করতে গেলে? ওকে। আমার আসলে নতুন নতুন কাজ করতে ভালো লাগে, মানে সবাই একদিকে যাবে আমার ওইদিকে যেতে ভালো লাগে না, আমার নদীর উল্টা পথে চলতে ভালো লাগে। আচ্ছা আর আচ্ছা। আমি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি, আমার ওখানে বাই তকদিরে ছিল আমার ওই সাবজেক্ট পেয়েছি। কিন্তু পড়ার পর আমি অনেক স্ট্রাগল করার পরে সবাই আশপাশে বলতেছে যে আমরা কিছু পারি না, একমাত্র কিছু লোকে নির্দিষ্ট পারে। যখন কেউ আমাকে আসলে খোঁচা দিয়ে কথা বলে বা আমার কোয়ালিটি নিয়ে কোশ্চেন তোলে আমার খুব ভালো লাগে। তখন হচ্ছে কি আমি নিজে মোটিভেশন ফিল করি। আপনি আমার মা বাবাকে নিয়েও গালি দেন, আমার কিচ্ছু আসে যায় না, কারণ আমার মাইন্ডসেটটা এরকম। কিন্তু আপনি যখন আমার পড়াশোনা স্কিল কোয়ালিটি নিয়ে দিবেন, যেটা আমার ইমপ্রুভের জায়গা আছে, দেন আমি নিজেকে আপগ্রেড করে নিব। এই জায়গা থেকে আসলে আমার নিউ নিউ করতে হচ্ছে ভালো লাগে। যে সবাই বলতে আমরাই পারি তোমরা কেউ পারো না, ঠিক আছে, দেখা যান, দেখেন পৃথিবীতে অনেক ফিল্ড আছে যে কেউ হাত দেয় নাই। এর পরবর্তীতে আমি করোনা আমার জন্য আশীর্বাদ হয়ে আসে। করোনার মধ্যে আমি এনএলপি, নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং শিখি, সেখান থেকে ট্রেনার হই। এরপর হ্যান্ড রাইটিং অ্যানালাইসিস, গ্রাফোলজি শিখি, সেখান থেকে ট্রেনিং হয়। আসলে আমি সায়েন্স, সুডো সায়েন্স, পিওর সায়েন্স সব বিষয় শিখি। যে আমার কথা হচ্ছে অন্যরা কি বলে আমি সেটা বুঝতে চাই। আর ছোটবেলা থেকে আমি একটু আগে নামাজ কালাম আগে প্র্যাকটিস করতাম তো ভালো, এখন একটু কমিয়ে দিচ্ছি। তখন হচ্ছে সবাই বলতো কি এই ব্রেন ওয়াশ হয়ে গেছে। বা ব্রেন ওয়াশ বলতে কি আমি তখন অ্যান্সারটা পেতাম না। ভাই আমি তো কোনো দল করি না, কোনো কিছু করি না, আমি নামাজ কালাম পড়ে আল্লাহরে বিশ্বাস করি, কিন্তু যে কিছু লোক বলতেছে আমি ব্রেন ওয়াশ হয়ে গেছি, আমি কাউকে ক্ষতিও করতেছি না, কারোর প্রতি আমার একদোষও না নাই। হুম তখন আমার আসলে এখান থেকে আমার কিউরিসিটি, আসলে ব্রেন ওয়াশ বলতে কি, ব্রেনের মধ্যে কি। এর পরবর্তীতে আমার লাইফে সবসময় টার্গেট একদম শেষ মাথা পর্যন্ত যাওয়া। সাইকোলজি ফিল্ড আমরা কি, আমরা সাধারণত নর্মাল লোকদের কাছে ক্লিনিক্যাল কাউন্সিলিং করে থাকে হচ্ছে কি কি প্রবলেম। বাট আমার কথা হলো একদম মানুষের মধ্যে সবচেয়ে হাই ইন্টেলিজেন্স হচ্ছে ক্রিমিনাল, ক্রিমিনাল ওকে। বা পলিটিশিয়ান, এদের মাথা কিভাবে কাজ করে। আমার কথা হলো আমি একটু ওদের মাথার ভিতরে ঢুকবো, আমি ওদেরকে হচ্ছে বিহেভিয়ার গুলো আনবো। দেন ওখান থেকে হচ্ছে যে আমার এই ফিল্ডে আসা। আর আমি প্রতিষ্ঠান হচ্ছে 2020 সালে যখন দিয়েছিলাম, তখন বাংলাদেশে কেউ আমাকে রিকগনাইজ দিচ্ছে না। হুম সবার হুম কথা হচ্ছে আমি একটা ফাও জিনিস নিয়ে হচ্ছে কাজ করছি, ঠিক আছে ফাও করছি। পরবর্তীতে একদিন বডি ল্যাঙ্গুয়েজ অ্যানালাইসিস এর ক্লাস করার পরে স্যার বলতেছে এটা এফবিআই কাজ করেছে, এইভাবে কাজ করেছে। তখন আমার মাথায় ঢুকলো একটা টপিক স্পেসে পিএইচডি করার মতন। দেখেন আমি সবসময় মাল্টি লেভেলে চিন্তা করি, এখন মাল্টি লেভেলটা কেমন, পিএইচডি করবো, ডক্টরেট ডিগ্রি পাবো, এই নিয়ে আমার কিচ্ছু আসে যায় না। হুম আমার কথা হলো আমি এমন টপিক সিলেক্ট করব যেটা নিয়ে আমি ফিউচারে বিজনেস করতে পারবো, মানে কি আমি আরো আপগ্রেশন নিয়ে আসতে পারবো, হুম এবং হুম হচ্ছে ওইটার ভ্যালু আমার আজীবন ধরে থাকবে। আমি আমার সুপারভাইজারকে বলে দিচ্ছি ম্যাডাম আমি একটা স্পেসিফিক বিষয়ের উপর পিএইচডি করতে আসছি, কিন্তু আমাকে ফরেন্সিকের সব টুলস গুলো শিখতে দেন। আমি আপনার কাজ টাইমের আগে করে দিব। বাট আমাকে হচ্ছে, কারণ আমি ডিগ্রি দিয়ে কি করবো, অনলি একটা বিষয়ের এক্সপার্ট হয়ে কি করবো, আমার তো বেসিক গুলো জানতে হবে। হুম হুম অতএব এই জায়গা থেকে হচ্ছে যে মানে এই পরিমাণ চ্যালেঞ্জ নেওয়ার মেন্টালিটি, এফবিআই পেরেছে আমি পারবো না কেন, আল্লাহ আমাকে কোন জায়গায় যোগ্যতা কম দিয়েছে, এই মেন্টালিটি থেকে হচ্ছে যে আমার ফরেনসিক ফিল্ডে আসা। আর বাংলাদেশে এই ফিল্ডে হচ্ছে আপনার কেউ হচ্ছে এখন পর্যন্ত কাজ করে নাই। আমি ইন্টেলিজেন্স ট্রেনিং দিই, আমি জানি ওদের হিডেন অবস্থাগুলো। ওখানে ওনারা ওনাদের শুধু ইনস্ট্যান্ট বুদ্ধি দিয়ে হচ্ছে কাজগুলো করছে, কিভাবে সাইকোলজি খেলে একজন মানুষকে না মেরেও তথ্য বের করা যায়, এগুলো নিয়ে ওনারা কাজ করে নাই, বা এই প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নাই। এটা ফরেনসিক সাইকোলজিতে ভাই আরো দূরের কথা। এর আগে দরকার হচ্ছে ফরেনসিক সায়েন্স। ফরেনসিক সায়েন্স মানে কি, আপনি মারা গেছে আমি ব্লাড টেস্ট করা বা হচ্ছে যে আপনার ফিঙ্গারপ্রিন্ট টেস্ট করা, যে ফরেনসিক সায়েন্সের শিক্ষা বাংলাদেশে ফরেনসিক সায়েন্সের শিক্ষাই নেই। মানে ফিজিক্যাল এভিডেন্স অ্যানালাইসিস করার শিক্ষা পর্যন্ত নেই। এর পরবর্তীতে যেটা প্রত্যেক জেলাতে এক একটা ফরেনসিক ল্যাবরেটরি থাকা দরকার। ধরলাম কেউ রেপ হয়েছে অথবা কেউ মারা গিয়েছে, অ্যালিগেশন আসছে, সাথে সাথে যেন আমি দ্রুত ওকে হচ্ছে সিকিউর করে জায়গাটা আমি যেন এভিডেন্স কালেক্ট করে অ্যানালাইসিস করতে পারি। বাংলাদেশে হুম। এভিডেন্স কালেকশন করা এবং হচ্ছে প্রিজার্ভেশন করা সবচেয়ে গাফলতি হয়, এই জন্য আমরা কেসগুলো পেয়ে থাকি না। এখন বাংলাদেশে ফরেনসিক সায়েন্সের শিক্ষা নাই। ফরেনসিক ল্যাবরেটরি গুলো অনলি সিআইডি ল্যাবরেটরি আছে, এই ল্যাবরেটরি দিয়ে হয় না। প্রত্যেক জেলায় এফএসএল বলে ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি দরকার, যেটা প্রত্যেকটা দেশে আছে কিন্তু আমাদের দেশে নেই। এর জন্য বাংলাদেশে বড় বড় চোর ডাকাত যা বলেন, পলিটিশিয়ান, আমি দেখেন একদম ক্রিমিনাল এবং পলিটিশিয়ানরা একই ক্যাটাগরি রাখবো, কারণ এদের নিয়ে আমি কাজ করি তো ব্রেন নিয়ে। অতএব এরা কিভাবে কাজ করে এটা আপনি বুঝতে পারেন, এদেরকে প্রমাণ আমরা জানি এ হচ্ছে বড়, মনে করেন সন্ত্রাসী, শীর্ষ সন্ত্রাসী। আমি আপনি জানি, সবাই জানে, প্রমাণ আছে, কিন্তু মানে জানা আমরা একটা সত্য কথা, কিন্তু প্রমাণ নাই।
কারণ হুম হুম ও তো কোনো ডিজিটাল কোনো ডিভাইসে কথা বলে না, শুধু ওই চোখের ইশারা দিচ্ছে। এখন হুম। আপনি এটা কিভাবে প্রমাণ করবেন? কারণ আচ্ছা। আমরা তো প্রমাণের কোনো কিছুই রাখি নাই। এই জন্যটাই হচ্ছে যে মূলত এই ফরেনসিক ফিল্ডে আসা, বাংলাদেশে ফরেনসিক একটা রেভলিউশন নিয়ে আসা। আর আমি এমন একটা লোক, নিজের প্রশংসা না, আমি একটু এখানে আড্ডাও না, আড্ডার কথাটা বলা। আপনার মনে আছে ভাই, আপনি একবার হচ্ছে আমার বার্থডে দিন হচ্ছে রেডিও জকি থাকা অবস্থায় একবার কল করছিলেন। হ্যাঁ কল হ্যাঁ। করে আপনার হচ্ছে যে মজা পান নাই আমার সাথে, কল দিয়েছেন, হ্যাঁ কি অবস্থা, ভালো আছেন, ওকে থ্যাংক ইউ। হুম হুম। কারণ আমার বার্থডে আমার কাছে কোনো ফিলিং দেয় না। আচ্ছা আমি আচ্ছা। জানি না আপনার ওই স্মৃতিটা মনে আছে কিনা আমার, কারণ আমি কে ভাই, আমি মরে গেলে কিছু, কিন্তু আমার হচ্ছে ওই দিন আমি আবার আমার প্রতিষ্ঠান তৈরি করছি। তাহলে আমাকে মানুষ মনে রাখার দরকার না, আমার কাজ মনে রাখো। ওকে। আমি ফরেন্সিকে যে চেঞ্জিং আসতে, যে চেঞ্জিং আসুক, আমাকে ভুলে যাক, ওই নিয়ে কিছু আসে না। এই জন্য আমি লোকটা একটু ডিফারেন্ট কাজে, যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ধর্ম, এগুলো নিয়ে অনেক ঝগড়াঝাটি হয়। আমি হুম হুম। দেখেন কোনো সময় আমি কোনো কথা বলি না, কিন্তু অ্যানালাইসিস করি, করে যেখানে রিপোর্ট দেওয়া দরকার সেখানে দিয়ে দিই। কিন্তু আমার কথা হচ্ছে, আপনি আমি মারামারি করব, আমি অন্য জায়গায় কাজ করব। আমি কাজের লোক। ওকে ফাইন। ফ্যান্টাস্টিক। এটা কথা যে তুমি কাজ করতে ভালোবাসো, কাজের লোক তুমি নিজেকে বলছো। এনিওয়েজ ভাই, ফরেনসিক বলতে আসলে কি বোঝানো হয়? মানে যদি একটা ম্যাস পিপলকে র্যান্ডমলি বলা হয় যে কিনা আসলে সাইকোলজিও বুঝে না, সে কিছুই বুঝে না, জাস্ট জানতে চাই যে ভাইয়া ফরেনসিক জিনিসটা কি, হোয়াট ইজ ফরেনসিক সাইকোলজি আর ফরেনসিক সায়েন্স বলতে কি বোঝায়? একদম ফরেনসিকের সহজ ব্যাখ্যা হচ্ছে, পৃথিবীতে যে সাবজেক্টে যে নলেজটা আছে, ওই হুম। নলেজটাকে আমরা হচ্ছে আইন আদালতে হচ্ছে ব্যবহার করা। মানে ওকে। ক্রাইম ইনভেস্টিগেশন, ক্রাইম ধরা, আদালতে গিয়ে হচ্ছে তার হচ্ছে শাস্তি হওয়া বা এর পরবর্তী জীবনে। অর্থাৎ আইনের সাথে বা আপনার হচ্ছে বিচার ব্যবস্থার সাথে যে কোনো নলেজকে আপনি অ্যাটাচ করে দেওয়া। এখন এটা হচ্ছে কেমিস্ট্রি হতে পারে। তাহলে আমি কি করলাম, ফরেনসিক কেমিস্ট্রিতে মধ্যে যে ক্রিয়া বিক্রিয়া গুলো হয়ে থাকে, সেখানে টক্সিকোলজি হচ্ছে ব্লাডের আমরা যে টেস্ট গুলো থাকে। হুম হুম আমরা হুম। তো আমার ব্লাড গ্রুপ অনেক টেস্ট করি। এখন ট্রু। এটা হচ্ছে আমি একটা ক্রিমিনালের ব্লাড পেলাম, এটা থেকে আমি ডিএনএ নিয়ে আসলাম, বা ডিএনএ অ্যানালাইসিস, মাইক্রোবায়োলজির কাজ করে। অর্থাৎ আমার যে সাবজেক্টে পড়ছি, এই সাবজেক্টের নলেজটাকে আমি যখন হচ্ছে আইন আদালতে ব্যবহার করবো, এটা হচ্ছে ফরেনসিক। মানে আমি একটা সুস্থ বিচার ব্যবস্থার জন্য এই কাজটাকে হেল্প করে, ইনভেস্টিগেশন এবং বিচার ব্যবস্থা, এরপরে প্রিভেনশন, এগুলো নিয়ে কাজ করবো। আচ্ছা, আমি যতটুকু জানি ফরেনসিক সাইকোলজি বলি বা ফরেনসিক সায়েন্সটা বেসিক্যালি এফবিআই থেকে আসলে উৎপত্তি, আমি যদি ভুল না করে থাকি। তুমি আমাকে কারেক্ট করতে পারো। সো তুমি বলছো যে ইন্ডিয়াতে যে ইউনিভার্সিটি আছে যেখানে ফরেনসিক ডিপার্টমেন্ট আলাদাভাবে আছে, ফরেনসিক সায়েন্স আছে, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, ইজ অ্যান্ড এভরিথিং। সো আমার কোশ্চেন হলো যে তোমাদের যে এই পড়াশোনাগুলো করা হচ্ছে বা তোমরা যে রিসার্চগুলো করছো, এগুলো কি সবই কি এফবিআই থেকে বিভিন্ন রিপোর্টের উপর বেস করে বা ওদের ডেটার উপর বেস করে কিনা? এখন দেখেন, ইন্টেলিজেন্স হচ্ছে এমন একটা জিনিস, ওদের কার্যক্রম আপনি কখনো প্রেডিক্ট করতে পারবেন না। ওরা আচ্ছা হচ্ছে ইনফরমেশন কখনো লিক যেগুলো হয়, ইন্টেনশনালি লিক হয়। আচ্ছা আসলে আচ্ছা। আপনারা তো গেমের বিহাইন্ড গেম জানেন না, বা হচ্ছে যা সুযোগ নেই আপনাদের। হুম ওখানে হুম। হচ্ছে ইন্টেনশনালি লিক। আচ্ছা। অর্থাৎ হলো ওকে। এই যেমন আমি বডি ল্যাঙ্গুয়েজ অ্যানালাইসিস করছি, ওনারা 1972 সাল থেকে শুরু করছেন। তাহলে হচ্ছে 2000 সাল পর্যন্ত বডি ল্যাঙ্গুয়েজ অ্যানালাইসিস নিয়ে কোনো তেমন কোনো কথা ছিল না। হুম এর হুম পরবর্তীতে জোন এবং ইন্টারন্যাশনাল যারা রিটার্ড করে গেছে, রিটার্ডের পরে বই লেখা শুরু করছে, হুম এই হুম। নিয়ে পডকাস্ট করা শুরু করছে, দেন আমরা কিছু পেয়েছি। মানে আচ্ছা। ওরা এই পরিমাণ আগানো, যেটা আমরা কল্পনা করতে পারবো না। ওনারা এখন লাস্টে হচ্ছে যে অভিজ্ঞতা থেকে যতটুকু দিচ্ছে এগুলো। আর হুম। ফরেনসিক ইউনিভার্সিটি কি করতেছে, শুধু এফবিআই না, ফরেনসিকের সবচেয়ে আগানো হচ্ছে ইসরায়েল। ইসরায়েল। ইসরায়েল বলেন বা হ্যাঁ, ওরা খুব আগানো চরম মাত্রায়। আপনি বিলিভ করতে পারবেন না, আমাদের ম্যাক্সিমাম বাংলাদেশও ফরেন্স, আপনি এখন এখানে তো আবার ধর্ম নিয়ে আসবেন। এখন দেখেন পৃথিবীতে ওরা উন্নত, ওদের সফটওয়্যার ইউজ করা ছাড়া আপনি করবে, আপনার সিআইডি এর অনেক রিপোর্ট হচ্ছে যে আমরা যেসব এই ইসরায়েলের আপনার হচ্ছে সফটওয়্যার, কারণ এর চেয়ে বেটার সফটওয়্যার আর নাই, আশপাশেও নেই। এখন আমি কি করবো, কারণটা কি? আমার তো কারণটা কি? নাই কারণ কি? মানে আমাদের কারণটা যে হলো কি, সফটওয়্যার নাই, কারণ কি? কারণটা হচ্ছে যে ওরা গবেষণা করে, ওরা ওইটার পিছনে ইনভেস্ট করে। আমাদের বাংলাদেশে গবেষণা হয়ে থাকে হচ্ছে যে কে মানে কে ভালো কে খারাপ, মানে আমার নেতা আমি একদম ঘর থেকে বলি, মা ভালো নাকি বাবা ভালো, মায়ের পরিবার ভালো নাকি বাবার তারপরে বাবার পরিবার ভালো। আমরা প্যারেন্টিং এর মধ্যে এটা দেখি, মানে যে কোনো একটাকে ভিলেন বানানো হয়েছে। এবার টিচাররা কি করতে হয়, আমার ম্যাথ করতে হবে, আমাকে পছন্দ করলে অন্য টিচারকে পছন্দ করতে পারবে না। এবার হচ্ছে যে আমি চাকরির লাইফে আসি, তুমি আমার এই বসের, তুমি আমার দলে থাকতে হবে, ওই দলে থাকতে পারবে না। রিলিজিয়াস এর মধ্যে কি দেখি, রিলিজিয়াস এর মধ্যে আমাদের দেশে এমন একটা মাইন্ডসেট করছে, মানে গ্রুপিং ডিভাইডেড এই পরিমাণ হয়েছে। আপনার একটা বেস্ট কমন উদাহরণ দিই, বাংলাদেশে কিছুদিন আগে হচ্ছে আপনি দেখেন, একজন হচ্ছে যায় কি করলো, ইমাম সাহেব হচ্ছে যায় বললো মানে মিলাদ নাই, মিলাদ নেই হচ্ছে যে ইমাম সাহেব আরেকজন হচ্ছে যে মেরে দিছে। হুম। এখন যে মারছে,
হচ্ছে তার মাইন্ডসেটটা কি, সে তো এটাকে অপরাধ হিসেবে দেখে না। সে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিশ্চয় অপমান করছে, এই জন্য ইমাম সাহেবরা হচ্ছে যায়, ইমাম সাহেব বলছে মিলাদ মসজিদে নাই। আমি বলছি না কি রাইট রং, মানে ওদের সাইকোলজি নিয়ে বলতেছি। তাহলে বলছে ওর মারাটাও যেন ওর জন্য একটা হক, সেটা মনে করতেছে। আর এখন এই বিহেভিয়ার গুলো নাই আমাদের এই মুসলিম কান্ট্রি বা অন্যান্য কান্ট্রি গুলো, এরা এই নিয়ে গবেষণা করে নাই। আর গবেষণার মধ্যে হচ্ছে যায় আপনি ইসরায়েল বেশি করেছে সময়, এর পরবর্তীতে ইউএসএ করেছে, রাশিয়া করেছে, ওনারা খুব আগায় এগিয়ে আছে। আর ইন্ডিয়া হচ্ছে ইউজ করতেছে। ইন্ডিয়া কয়েকটা টুলস হচ্ছে অ্যাডভান্স ব্যবহার আবিষ্কার করেছে, বিশেষ করে ব্রেন ম্যাপিং নামে একটা টুলস। বাকিগুলো হচ্ছে ওরা ইউজার। ইন্ডিয়াটা হচ্ছে এরকম ইউজার কিছু, ওদের ছেলে মেয়েগুলো হচ্ছে অন্য জায়গা থেকে তৈরি করতেছে। বাট মূলত ইনোভেশনটা ইসরায়েল, ইউএসএ, রাশিয়া এরাই করে। আচ্ছা আচ্ছা, ওকে। তো একটা জিনিস আমার মাথায় প্রশ্ন আসলো যে তুমি বলছিলে যে ইন্ডিয়াতে একমাত্র ফরেনসিক ইউনিভার্সিটি আছে বা ডিপার্টমেন্টের কথা বলছিলে। তো কি কারণে ইন্ডিয়া চুজ করা? মানে ইউজুয়ালি আমাদের বাংলাদেশে যারা স্টুডেন্ট সাইকোলজি ব্যাকগ্রাউন্ডে বা যে কোনো ডিপার্টমেন্টে, তারা বেসিক্যালি হায়ার স্টাডিজ যদি বলি, প্রথম চয়েস আসবে ইউএসএ। মানে আমি পড়তে গেলে ইউএসএ যাব, অথবা কানাডা যাব, অথবা আমি অস্ট্রেলিয়া যাব, মানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যাবে। মানে বাংলাদেশ থেকে কোনো স্টুডেন্ট ইন্ডিয়া পড়তে যাবে এটা আসলে খুব একটা আমরা শুনি না, দেখি না। তো তোমার চয়েসটা কি কারণে ইন্ডিয়া? আমার আমি আমি চরম মাত্রায় তকদিরে বিশ্বাসী ছিল, মানে আমি আচ্ছা খুব হার্ড ওয়ার্কিং ম্যান, বাট রেজাল্টের ক্ষেত্রে তকদিরে চরম বিশ্বাসী। আচ্ছা। এখন হলো আমার ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ড খুব খারাপ, আমার ফ্যামিলি কোনো সাপোর্ট নাই, কোনো কিছু নাই। এখন আমি ইউএসএ ইউকে পড়তে হলে তো 40 লাখ টাকার উপরে লাগবে। হুম হুম। ওইটা তো ধরলাম আমি কোন অনেক প্রমাণ দিয়ে আমি স্কলারশিপ পেলাম, বাট যাওয়ার জন্য যে প্লেন ভাড়া লাগবে, আমার ভাই প্লেন ভাড়া ফ্যামিলি অ্যাবিলিটি দিতে পারেন ওই সময় ছিল না, এখন আছে। মানে আচ্ছা ওই আচ্ছা। অবস্থার মধ্যে ছিল। তাহলে আমি এর পরবর্তীতে হচ্ছে আবেদন, এরকম অনেক জায়গায় স্কলারশিপের জন্য আবেদন আবেদন করতেছি, ইন্ডিয়াতে হচ্ছে যাই আবেদনও করছি আইসিসিআর বলে। ওরা স্কলারশিপ 100% পেয়ে গেলাম, এরপরে থাকা খাওয়ার জন্য ওরা খুব ভালো একটা দিয়ে দিচ্ছে। পরবর্তীতে পেয়ে গেলাম, আমার সাবজেক্ট ছিল আমি ফরেনসিক সাইকোলজির উপরে পড়বো। এবং ইন্টারন্যাশনালি আমি সার্চ করে দেখলাম ফরেনসিক সাইকোলজির উপরে সব ইউনিভার্সিটি গুলো নাই, বা খুব ইন্টারন্যাশনালি অস্ট্রেলিয়ার মধ্যে আছে কিছু, এরপরে ইউএসএ ইউকে তে আছে। বাট ওরা যেন একদম খুব লিডিং পজিশনে নাই। কারণ দেখেন আমি যে ফিল্ডে যাব ওই ফিল্ডে তো লিড করতে হবে, বেস্ট দিতে হবে, তাহলে আমাকে তো বেস্ট জায়গা থেকে লার্ন করতে হবে। এই জন্য এই জায়গাটাই আমার জন্য অটোমেটিক চুজ হয়েছে, আল্লাহ আমার জন্য আমি মনে করবো চুজ করছে। যেটা আমি এখন সব বেসিক নলেজ ফরেনসিক সাইকোলজির লোক হওয়ার পরও আমি কিন্তু হচ্ছে ফরেনসিক সায়েন্সের বেসিক নলেজ রাখতে পারতেছি, যার কারণে হচ্ছে আমি ফরেনসিক একটা ইউনিভার্সিটি বাংলাদেশে তৈরি করার চেষ্টা করছি আগামী 10-20 বছরের মধ্যে, এবং গভর্নমেন্ট সেক্টরে ল এনফোর্সমেন্টের চেঞ্জিং নিয়ে আসতে যাচ্ছি। অনলি অতএব এটা হচ্ছে আমার চুজ বলবো না, এটা হচ্ছে আল্লাহ আমাকে ওখানে পাঠাইছে, আমি চেষ্টা করে গেছি সব জায়গায়, ওইটা আমার জন্য বেস্ট ছিল। আচ্ছা, তার মানে তুমি বলতে চাচ্ছো যে ইন্ডিয়া হচ্ছে বর্তমানে পৃথিবীতে সবচেয়ে বেস্ট ইউনিভার্সিটি ফরেনসিক সাইকোলজির জন্য বা ফরেনসিক ডিপার্টমেন্ট আপনি হিসেবে। ফরেনসিকের এই পড়াশোনার জন্য হুম ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটি অনেক বেস্ট। হুম মানে ওরা ওয়ার্ল্ড লিডিং। দেখেন আপনাকে উদাহরণ দিই, বাংলাদেশে আপনি যদি বুয়েটে বা ঢাকায় পড়েন, তা হুম আপনি কি একটা বুক টান টান করে চলতে পারবেন না? হুম হুম হুম। আমি একটা জায়গা থেকে বলছি। এখন দেখেন আমি কিন্তু ওয়ার্ল্ডের হচ্ছে 100 মানে ইউনিভার্সিটির মধ্যে পড়তেছি না, কিন্তু ফরেনসিকের মধ্যে আমি আবার টপে পড়তেছি। তাহলে আমার আচ্ছা দাম আচ্ছা। কোথায়? আমি এখন এফবিআই থেকে কিন্তু, আমি বললে এনএফএসইউ ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটি জানে, চিনবে। ও ওকে। ওখানের স্টুডেন্ট, তোমাদের আমরাও তো ওখান থেকে যে ট্রেনিং করে আসছি। ইউনিভার্সিটি হওয়ার কারণে কি হয়, এরা হচ্ছে যে ইন্টেলিজেন্স বা অন্যান্য বিষয়গুলো, ইন্টারপোল এদেরকে ট্রেনিং দিতে পারে। হুম অতএব এই লার্নিং এর জন্য ফরেনসিক দ্য বেস্ট হচ্ছে যে এখন এনএফএসইউ। এরপরে ইন্টারন্যাশনাল আপনি অন্য জায়গায় যান, সেখানে ডিপার্টমেন্ট ভালো আছে, আমার অনেক ফ্রেন্ড ফরেনে পড়ে, তারা হচ্ছে স্পেসিফিক কিছু এরিয়াতে খুব ভালো করছে। বাট ফরেনসিকের নলেজে আপনি কিং হতে হলে দিস ইজ দ্য বেস্ট। ওকে। এবং ওরা কেমন আগানো আপনাকে বলি, হুম আমাদের বাংলাদেশের হচ্ছে দেখেন আমি ইন্ডিয়ার প্রশংসা করছি না, আমি ফরেনসিকের প্রশংসা করতে যাই, দেশ চলে আসতেছে। কারণ হুম। ফরেনসিকের ক্ষেত্রে হচ্ছে এমন দেশগুলো উন্নত যে দেশগুলো আমরা মুসলমানরা পছন্দ করি না, যা আচ্ছা। আমাদের হচ্ছে চোখের বিষ। হুম হুম অতএব হলো আমার কথা এগুলো আসবে, এর অর্থ আমি আপনার ইসলাম বিদ্বেষীও না, ইসলামের একদম কট্টরপন্থীও না। আমি হচ্ছে নলেজের জন্য হচ্ছে যে আপনাকে বলা। এখন ইন্ডিয়ার ক্ষেত্রে হচ্ছে ওরা কতটুকু এগিয়ে গিয়েছে, তারা হলো করলোটা কি, তারা এমন একটা নতুন আইন করলো যে যেখানে ক্রাইম হবে, যে ক্রাইম গুলোর মেয়াদ 7 বছরের বেশি, হুম হুম সেগুলোকে হচ্ছে যে একজন ফরেনসিক সায়েন্টিস্ট ওখান থেকে হচ্ছে এভিডেন্স কালেক্ট করতে হবে। হুম হুম। অর্থাৎ তাহলে যার কারণে হয়েছে যে প্রত্যেক বছরের মধ্যে হাজার হাজার হচ্ছে জব সেক্টর তৈরি হবে। আপনি দেখেন প্রত্যেক থানায় থানায় হচ্ছে যে ফরেনসিক টিম তো লাগবে এই কালেকশনের জন্য। হুম হুম। এবং যার যার কারণে ওরা কি করছে, প্রত্যেকটা বিভাগে ওদের এফএসএল, ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি আছে। এবং ইউনিভার্সিটি যেমন আমার এনএফএস এর হচ্ছে ইন্ডিয়ার মধ্যে 10টা হচ্ছে ব্রাঞ্চ আছে, মানে 10 জায়গায় হচ্ছে যে ওরা করে রাখছে।
এবং আচ্ছা। প্রাইভেট ইউনিভার্সিটি RRU আছে, অন্যান্য জায়গায় ফরেনসিক সায়েন্স আছে। আমাদের যেরকম হচ্ছে বাংলা, বাংলা যেরকম সব প্রত্যেক জায়গায় আছে, এরকম এরা ফরেনসিক সায়েন্সকে দিয়ে দিয়েছে। কারণ তারা যেন অপরাধ আজীবন থাকবে। অপরাধকে কি করতে হবে, আমাকে হচ্ছে যেন অপরাধ হলে এটাকে ইনভেস্টিগেশন করে আমি দ্রুত বিচার করতে পারি, আরেকটা হচ্ছে অপরাধ যেন প্রিভেনশন করতে পারি, দুই জায়গায়। একটা হচ্ছে প্রিভেনশন, আরেকটা হলো যে আমি দ্রুত যেন বিচার ব্যবস্থা করতে পারি। তার জন্য কি আমার এক্সপার্ট লাগবে। এই জন্য তারা হচ্ছে যে FSL বলেন, তারপরে ইউনিভার্সিটি বলেন, খুব লেভেলে হচ্ছে এরা এগিয়ে আছে এই জায়গার ক্ষেত্রে। ওকে, তার মানে তুমি বলতে চাচ্ছো যে প্রিভেনশন নিয়েও কাজ করা হচ্ছে। ওকে, আমাকে অবশ্যই। কোন একটা এক্সাম্পল দিতে পারবে তোমার এক্সপিরিয়েন্স করা, অথবা তুমি পড়েছো জেনেছো যে কোন একটা ক্রাইম হওয়ার আগে বা কোনো ক্রিমিনাল কোনো ক্রাইম অ্যাক্টিভিটিস করার আগে প্রিভেনশন কিভাবে করা যেতে পারে? ওকে, একদম আমার সাবজেক্টে কথা বলি। শিওর। টেড বান্ডি বা হচ্ছে যে সিরিয়াল কিলার যারা আছে খুব ফেমাস ইন্টারন্যাশনালি, হুম ওদেরকে ধরা হয়েছিল কিভাবে? ওদেরকে হচ্ছে আপনার, আমি একটা দুইটা সিরিজের বলি। নেটফ্লিক্স এর হচ্ছে দুইটা সিরিজ আপনি হচ্ছে যে দেখতে পারেন। একটা হচ্ছে যে মাইন্ড হান্টার। মাইন্ড আচ্ছা। হান্টারটা হচ্ছে FBI কিভাবে হচ্ছে বিহেভিয়ারাল সায়েন্স ইউনিট করছে। এটা কিছুটা হচ্ছে অনেকটা ট্রুর মতন। আর হচ্ছে লাই টু মি, এটা হচ্ছে আপনারা পাবেন না, বাট হচ্ছে আপনার থার্ড পার্টি অ্যাপ দিয়ে হচ্ছে যে আপনাকে দেখতে হবে। লাই টু মি আর হচ্ছে মাইন্ড হান্টার। ওখানের মধ্যে তাদের কাজগুলো হচ্ছে খুব দেখানো হয়েছে। ওখানের মধ্যে হলো কি, আপনার থেকে আমি ইন্টারভিউ নিয়েছি, আপনার হচ্ছে হুম সাইকোলজি হচ্ছে বোঝার চেষ্টা করেছি। হুম এক সিরিয়াল কিলাররা হয়টা কি, তারা হচ্ছে একই ধরনের ক্রাইমটা বারবার করে। তা বাট হচ্ছে টাইমটা কখনো কম কখনো বেশি। এখন এই টেড বান্ডি অথবা এই যারা আছে এদেরকে হচ্ছে ওরা ইন্টারভিউ নিয়ে নিয়ে হচ্ছে এর নেক্সট স্টেপটা কি হবে হুম হুম সেটা হচ্ছে তারা ডিটেক্ট করে ফেলছে। ডিটেক্ট করার পরবর্তীতে হচ্ছে যে তারা সেই জায়গাগুলোতে গিয়ে তাকে যায় হাতে নাতে ধরছে। তাদেরকে আচ্ছা কিন্তু আচ্ছা। ধরা এত কঠিন না। অর্থাৎ বিহেভিয়ার হলো প্রেডিক্ট করা যায়। আর এখন অ্যাডভান্স টুলস গুলো আসার কারণে হচ্ছে আমরা তো AI এত চলে এসেছে। যেমন আমরা অনেকগুলো রিসার্চও পেয়ে থাকি হচ্ছে যে একসাথে মানুষ হাঁটতেছে, কারো একটু নেগেটিভ বিহেভিয়ার কোনো কিছু দেখতেছেন। ফরেন্সিকের বেস্ট ইউজার হচ্ছে যায় আমি বলবো দুবাই। আপনি ওখানে দেখবেন কেউ ক্রাইম করলে, দৌড়াদৌড়ি করলে, তাদের এতগুলো ক্যামেরা থাকে, তারা ডিটেক্ট করে ফেলে সামথিং ইজ দ্য রং, তাদের সিগন্যাল চলে আসে। আমরা কিন্তু হচ্ছে এখন যেমন মোবাইলে কোনো কিছু যেমন সুইসাইড, আমরা ওয়ার্ড গুলো সব সময় এখন ডট দিয়ে লেখা লাগে। হুম হুম কেউ সামনে AI গুলো এই পরিমাণ আপডেটেড, আমি আপনি কি কথা বলতেছি সেগুলো হচ্ছে তারা অটো ডিটেক্ট করে ফেলে। এবং ডিটেক্ট করার পর যে দেশ যত উন্নত, তারা যতটুকু ইউজ করে এই সুইসাইড করার টেন্ডেন্সি আছে কিনা সেগুলো হচ্ছে ধরে নিতে পারে। অথবা এ হচ্ছে যে টেরোরিস্ট বা বুম অ্যাটাক করবে, এই ওয়ার্ডটা বলেছিল, তারা হচ্ছে সেগুলো হচ্ছে নিয়ে ধরতে পারে এখান থেকে হচ্ছে একটা ক্রাইম হতে পারে। হুম অতএব হচ্ছে প্রিভেনশন ক্ষেত্রে হচ্ছে যে কাজ করা হয়ে থাকে। তবে একটা হলো কি, আমাদের এখানে স্বচ্ছতা একটু খুব জরুরি। আমাদের যত না বেশি ক্রাইম প্রিভেনশন নিয়ে কাজ করা হয়, এর থেকে বেশি আমি বলবো পলিটিক্যাল প্রিভেনশনে বেশি ইউজ করা হয়। ওকে। বাংলাদেশের ইন্টারেস্ট বলেন সবগুলোর ক্ষেত্রে হচ্ছে অন্য দলকে কিভাবে দামিয়ে রাখা হয়, সেগুলো নিয়ে হচ্ছে যে আমাদের যত ইন্টেনশন। অতএব আপনি আপনি যিনি আজকে এজেন্ট কথা বলতেছি, এটাও হচ্ছে যে আপনি বলতে পারবেন এটা সিকিউর। ইন্টারনেট জগতে সিকিউরিটি বলতে কোনো কিছু নাই, ডিলেট বলতে কোনো কিছু নাই। হুম। আমার আপনার কথা থার্ড পার্সন শুনতে পারবেই। আচ্ছা আপনি এটা, আচ্ছা। অতএব হচ্ছে এটা এমন কার কাছে কত টুলস ইউজ করা হচ্ছে। এবং আমি আপনি যতবার ডিলিট করি না কেন, ডিলিট করা ফাইল আপনাকে উদ্ধার করা সম্ভব। এটা ডিজিটাল ফরেনসিকের কাজ। অতএব এখনকার নেটের জগতে হারিয়ে যাওয়া বলতে কোনো কিছু নাই, সিকিউরিটি বলতে কোনো কিছু নেই। ওকে, তো তোমার এই কথা শুনে আমার কাছে একটা মাথায় প্রশ্ন আসলো, সেটা হচ্ছে সাইবার অ্যাটাক। ঠিক আছে, তো সাইবার অ্যাটাকটা এমন হয় যে আমি যদি বলি যে বর্তমানে কম বেশি সবাই সাইবার অ্যাটাকে শিকার হচ্ছে, যারা কিনা একটু সোশ্যাল মিডিয়াতে কাইন্ড অফ ফেমাস, তাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে শুরু করে জিমেল অ্যাকাউন্ট সবগুলো মোটামুটি অ্যাটাকের শিকার হয়েছে বা হয়। সো অ্যাজ এ ফরেন্সিক সাইকোলজিস্ট, তুমি এই জায়গা থেকে কোনো প্রিভেনশন আইডিয়া ইমিডিয়েটলি বলতে পারো যে এটা প্রিভেন্ট করা যায় কিভাবে? একটা হলো কি, এগুলো হচ্ছে আসলে যারা ডিজিটাল ফরেনসিক এবং সাইবার ফরেনসিক নিয়ে কাজ করে এরা আমাদের দেশে শিখাবে। এখন আমাদের দেশে আবার সাইবার জগৎটা একটু ভালো, ওখানে ওদেরকে যদি আমরা একটু ট্রেন আপ করতে পারি এই ফিল্ডে আমরা খুব ভালো নিয়ে আসতে পারবো। এখন এই ক্ষেত্রে হচ্ছে কি, ফিশিং লিংক বলা হয়। হুম আপনাকে হচ্ছে যায়, আমাদের একদম খুব আমি দেখি শিক্ষিত অশিক্ষিত সবাই হচ্ছে যায় যে কোনো একটা হচ্ছে যায় উৎসব উৎসব উপলক্ষে আপনার হচ্ছে যায় ধরলাম বাটা এতগুলো হচ্ছে এত লাখ টাকা আইফোন দিয়েছিল। আপনি শুধু ওখানে তাদের ওয়েবসাইটটা দেখেন, ওয়েবসাইট কিন্তু তাদের না। অর্থাৎ আপনাকে যেগুলো প্রলোভন দেখায় বলা হয়েছে এখানে আপনার একটা ছবি আছে, আপনি কোনো জায়গায় ক্লিক না করলে যে কোনো সময় ইনফরমেশন নেওয়া অনেক কঠিন। হ্যাঁ, এখনকার অনেক চলে আসছে, ক্লিক না করলেও তথ্য বের করা যায়, বাট এটা খুব এক্সেপশনাল। যেটা মনে করেন এক্সট্রিম পলিটিশিয়ান ছাড়া এদের উপরে এই ধরনের টুলস ইউজ করা হবে না। হুম আমার আপনার হচ্ছে যে সিকিউরিটির জন্য সবসময় দুমদাম সবকিছুতে ক্লিক করবো না।
যে লিঙ্কটা ক্লিক করব, লিঙ্কটা আগে চেক করে নিব যে ইমেলটা আমি, ইমেলের মধ্যে ফাইলটা, যেমন আমার কাছে যে ইমেলের ফাইলটা কোনো পাঠানো হয়, সবার আগে আমি তার ইমেলটা চেক করি, তার নামগুলো চেক করি, দেখি যদি সেটা অথেন্টিক মনে হয় তারপর অন করি। আমি কিন্তু ফাইলে অন করা হয় না, কারণ এর দ্বারা তারা কি করা হয় যে আমার ফাইলগুলোর অ্যাক্সেস পেয়ে যায়। আর অনলাইন জগতে আমি বলবো আপনি এমন কিছু রাখবেন না যেটা আপনার জীবন শেষ হয়ে যাবে। সেটা পার্সোনাল ভিডিও হতে পারে, আমি বলবো তো আপনি পার্সোনাল এমন ছবিও তুলবেন না যেটা হচ্ছে আপনার ডিলিট করার প্রয়োজন পড়ে। আমার পুতুল ভাই, আপনি মজা করেন, এন্টারটেইনমেন্ট করেন, নাচেন গায়েন সব কিছু করেন, বাট রেকর্ড করার দরকার নেই হুম হুম। উইদাউট রেকর্ডিং। কারণ আপনি করবেন, এটা ডিলেট হবে না। আপনি যতই করেন, যতই ফরম্যাট টানেন, আমরা এটা বের করে ফেলতে পারবো। অতএব হলো আপনি যে কোনো জায়গায় দুমদাম ক্লিক করা, আর বিশেষ করে থার্ড পার্টি অ্যাপ গুলা, যেগুলো একদম সরাসরি আমরা গুগল প্লে স্টোর থেকে ইউজ করা হয় না, এরকম থার্ড পার্টি অ্যাপ থেকে আমরা যে বিভিন্ন নেটফ্লিক্স বলেন বা হচ্ছে ইউটিউব ডাউনলোড করি, সেগুলো কিন্তু আমার মোবাইলের অ্যাক্সেস গুলো নিয়ে নিচ্ছে। হুম। এবং ইমো বা এগুলোর ক্ষেত্রে, ইমো একটা খুব মানে আনসিকিউর একটা হচ্ছে যে অ্যাপস, যেটার মধ্যে হচ্ছে যে আপনি একসাথে অনেক মোবাইল গুলোতে হচ্ছে যে অন করতে পারবেন। অতএব যেগুলো খুব সিকিউরিটি লেভেল খুব কম, সেগুলোকে আমরা ইউজ না করাটাই ভালো। ওকে। সো আমি একটু আমার মানে ফিল্ডে কিছু বিষয় জানার চেষ্টা করি, তোমার সাথে কোলাবোরেট করার চেষ্টা করি। যেটা আমি ফার্স্টলি বলছিলাম যে হাজবেন্ড পরকীয়া করে এটা বোঝার কোনো ওয়ে আছে কিনা, মানে বডি ল্যাঙ্গুয়েজ দেখে যে হাজবেন্ড পরকীয়া করতে পারে। এবং আমি এরকম অনেকগুলো কেস দেখেছি যে কাপলদের মধ্যে একজন তাদের পরকীয়ার এভিডেন্স রেখে দেয়, গুগল ড্রাইভে রেখে দেয়, অ্যান্ড সামহাও এটা তার পার্টনার পেয়ে যায়। তুমি এইভাবে ইন্টিমেট হয়েছো, তুমি ওর সাথে ওই রুমে গেছো, এই জায়গায় গিয়েছিলা। সো এটা পেয়ে যায়, এবং এটা আসলে রিলেশনশিপের জায়গা থেকে আসলে রাইট রং এ যাব না আমি। কিন্তু তুমি যেহেতু ফরেনসিক নিয়ে কাজ করছো, সো ইজ দ্য এনি প্রিভেনশন যে এটাকে কোনোভাবে প্রিভেন্ট করা যায়, যে মানুষটাকে যাতে সেফ রাখা যায়? দেখেন, পৃথিবীতে সবচেয়ে বড় প্রিভেনশন হচ্ছে নৈতিকতা। নৈতিকতা আমরা দুই জায়গা থেকে শিখি, একটা হচ্ছে রিলিজিয়ান, আর একটা হচ্ছে পরিবার বা সমাজ থেকে। হুম এখন হচ্ছে আমরা কেউ রিলিজিয়াস ঠিক মতন প্র্যাকটিস করি না বা বিলিভ করি না, বা আমরা মানতে পছন্দ করি না। আরেকটা হচ্ছে আমাদের সমাজ, পরিবার আমাদেরকে কখনো নৈতিকতা এত প্র্যাকটিস করাচ্ছে না। যা সত্য কথা, আমার ধরলাম আমার বাবা হচ্ছে যদি হচ্ছে ব্যাংকে কাজ বা হচ্ছে কোনো অফিসে কাজ করে সুদ ঘুষ খায়, কারণ আমি জানি আমার বাবার ধরলাম 40,000 টাকা বেতন, কিন্তু আমার বাড়ি ভাড়া হচ্ছে 30,000, বাট আমি 1 লাখ 2 লাখ স্টাইলে লাইফ স্টাইল করতেছি। তাহলে কি আমি এখন এই ছেলেকে জীবনে হচ্ছে নৈতিকতা শিখাতে পারবো না? কারণ সে ঘর থেকে দুর্নীতি দেখে আসতেছে, মানে হুম। এটা একটা নর্মাল। এখন হলো এই আপনি বলছেন না প্রথম তো প্রিভেনশন বলে আমাকে আটকালেন, প্রিভেনশনটা হচ্ছে আপনার নৈতিকতা, এটা আপনার কমিটমেন্ট ভ্যালু যদি থাকে। এখন ম্যারেজটা কি, আমি যদি ম্যারেজের সংজ্ঞাটা দিই, ম্যারেজ মানে হচ্ছে আপনার কাছে হাজার বেটার অপশন থাকা সত্ত্বেও আপনি এক জায়গায় আটকে আছেন। কিন্তু কোনো কারণ তো আপনার নেই। কাছে কারণ তো নাই, আমার তো অপশনস বেশি, তাই না? আমি আর থেকে বেটার কিছু পাচ্ছি। এখন তাহলে তো দেখেন, ম্যারেজ মানে কি, আপনার কমিটমেন্ট মানে কি? আমি হচ্ছে একজনের উপর আসক্ত। এখন হচ্ছে দেখেন এখানের মধ্যে কেন আমাদের পরকীয়া হয় সেগুলো আগে বুঝতে হবে। আমরা যদি একটু অ্যাডাল্ট হয়ে যাবে কথাগুলো, আমাদের বাঙালি কালচার গুলো, আমরা সেক্সুয়াল বিষয়গুলো প্রপারলি না জানার কারণে হচ্ছে ছেলেদের সেক্সুয়াল লাইফ কিভাবে কাজ করে, মেয়েদের কিভাবে কাজ করে, আমরা এটা ক্ষেত্রে হচ্ছে খুব প্রবলেমের মধ্যে পড়ি। যার কারণে হয় এটাকে আমরা এটাকে একদম মানে ফ্লেভার মজাগুলো নতুনত্ব নিয়ে আসতে পারি না। আমরা হাজবেন্ড ওয়াইফের মধ্যে কথা বলি, এখন কি হয়, আরে ভাই এত বছর ধরে হয়েছে, এটা কি আছে, একই ভাবে একই স্টাইল একই ফরম্যাটে যাচ্ছে, যার কারণে হচ্ছে এটাকে এর এখানে বোরিং লাগছে। দেন এখন সে অন্য আরেক জায়গায় ইন্টারেস্টিং খুঁজে পাইছে, মোর বেটার, মোর ফ্লেভার, মোর True. বেটার মোর ফ্লেভার এখন পেয়ে গেছে। কারণ আমরা হিউম্যান, আমাদের সবচেয়ে বড় ইমোশনের নাম হচ্ছে কিউরিসিটি। হুম যেমন হুম। মানুষ হচ্ছে ড্রাগ অ্যাডিক্টেড হয়, তারপর অন্য অ্যাডিক্টেড গুলো কিউরিসিটি, আমি অন্য দেশ দেখতে যাবো কেন করব, অর্থাৎ বা আপনি যত ক্রাইম বলেন কিউরিসিটি থেকে। এখন সে নিশ্চয় আমার ওয়াইফ তো এরকম, সে বা আমার হাজবেন্ড তো এরকম, সে তো এরকম পারে না, এরকম করে না, ও তো মনে এরকম বেটার কোনো কিছু দেখছি একটু যায়। অথবা হলো হচ্ছে এরকম, আপনি হচ্ছে একটা পরিবেশ পেয়ে গেছেন, সুযোগ মানুষকে চোর বানায়, এটা মনে রাখতে হবে। আপনি এমন একটা সুযোগের মধ্যে হচ্ছে পড়ে গেছেন, সেখানে আপনাকে ক্রাইম করার সুযোগ আছে বা কেউ জানার সুযোগ, আপনি চলে যাবেন। অতএব এখান থেকে প্রিভেনশনে একমাত্র সুযোগ হচ্ছে আপনার নৈতিকতা আপনি যদি বাড়ান। এবার বলি আমার অপোজিট পার্টনার আমি করছে কিনা আমি কিভাবে বুঝবো? হুম প্রথমে হুম। আমরা বলে রাখি, আমরা তো সবাই ক্লিনিক্যাল প্র্যাকটিস করে আসতেছি, সাইকোলজিক্যাল, সেখানে ক্ষেত্রে একটা হচ্ছে কিছু লোকের সমস্যা আছে সন্দেহ করা। যারা সন্দেহ করেন, খুব আমি বলবো আপনার সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট নেন, নিজেকে ঠিক করেন। সন্দেহ যারা করে না ওদের জন্য এই অ্যাডভাইস। আচ্ছা। সেটা হলো, আপনার হাজবেন্ড যদি হচ্ছে যে দেখেন আপনার প্রতি হচ্ছে যে আকর্ষণ পাচ্ছেন, এটা হাজবেন্ডের দোষ না, আপনার নতুনত্ব বিষয়গুলো নিয়ে আসতেছে না। আসলে আপনার হাজবেন্ড মন থেকে ভালোবাসা আপনারও আসতেছে না, তারও আসতেছে না। এবং ক্ষেত্র হচ্ছে যে আপনারা আপনাদের লাইফটাকে রোমান্টিসিজম করতে পারছেন। রোমান্টিসিজমের ব্যাখ্যাটা একটু বলি। যেমন এজের সাথে রোমান্টিসিজম হচ্ছে অনেক চেঞ্জিং হয়। যেমন যাদের বয়স হচ্ছে 20 থেকে 30 বছরের, তাদের হচ্ছে সেক্সুয়াল লাইফে ফিজিক্যাল রোমান্টিসিজমটা খুব বেশি থাকবে। যাদের হচ্ছে আবার 30 থেকে 40, বাচ্চা কাচ্চা হয়ে যাবে, বাচ্চার সাথে থাকে ইজ রোমান্টিসিজম।
হুম হুম এখন আমি বাচ্চার সাথে খেলছি কিনা, আমি বাচ্চার সাথে, আর আরেকটা হলো আমি অন্যকে সাথে হচ্ছে কিভাবে কথা বলতেছি। আমি একটা বিগ পয়েন্ট আপনাদের ধরি, আমার সন্তান আমাকে হচ্ছে যে, বা আমার মা বাবা আমি কি নামে সম্বোধন করতেছে, আমার পার্টনার আমাকে কি নামে সম্বোধন করতেছে, এটা খুব গুরুত্বপূর্ণ। এখন এই সম্বোধনের টোনটা কেমন, যেমন আমি বললাম হচ্ছে আই লাভ ইউ, এখন ও বললো লাভ ইউ, এখানে আইটা মিস ওকে। রিপ্লাইতে। আমি কানেক্টেড না। আমি নাই, আমি উপস্থিত হচ্ছে না, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। যেমন আমি মাকে বলছি হচ্ছে মা আমাকে খাবারটা দাও, আমি মা বলছে একটা টানের সাথে বলছি, আরেকটা হচ্ছে আমার খাবারটা দাও। একটা হচ্ছে নর্মাল আমি হারিয়ে, আরেকটা হচ্ছে আমি মাটা বলতেছি খুব একদেশানে, আরেকটা হচ্ছে আমি মা শব্দটাই বলতেছি না। তার মানে কি আমার এখানে তার প্রতি হচ্ছে যে আমার একটা দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে। হুম হুম আর একটা হলো কি আমাদের এই পরকীয়ার আমি আরেকটা বিগ রিজন বলবো, আমরা রেডি না আমাদের বয়সের সাথে যে ফিজিক্যাল চেঞ্জিং গুলো আসে। সেটা হলো আমাদের 20-30 বছরের যে একটা এনার্জি বা ইমোশন থাকবে, হুম আপনার হচ্ছে 30-40 বছরের সেটা থাকবে না। এখন আমি বিশেষ করে পার্সোনালিটি ডিসঅর্ডার নিয়ে আমরা কথা বলবো। যাদের পার্সোনালিটি ডিসঅর্ডার আছে, সেটা ছেলে হোক মেয়ে হোক, এরা পরক্রিয়াতে যায় চরম মাত্রায়। কারণ এদের হচ্ছে লাইফে এক্সাইটমেন্ট দরকার, নতুনত্ব দরকার, আপনার ফ্যান্টাসি দরকার। আপনার লাইফে এত এক্সাইটমেন্ট ফ্যান্টাসি এত মজার জিনিস নাই, মজার হচ্ছে সব ক্রাইমের মধ্যে। যার কারণে আপনি পরকে এগুলো ক্ষেত্রে যান। অতএব আমি যদি বলি আপনার পার্টনারের ক্ষেত্রে আপনাদের সম্পর্কগুলো মন থেকে ভালোবাসা উঠে যাচ্ছে কিনা, সম্মান উঠে যাচ্ছে কিনা, হুম হুম এই জায়গাটা আগে সব দেখবেন। কি বলে সম্বোধন করছে, আর আমি কি তাকে হচ্ছে যাই ভালোবাসার নামে তাকে তিক্ত করে তুলতেছে কিনা। বাংলা আমরা একটা কথা বলি, লেবু চিপলে তিতা হয়ে যায়। হুম আমি হুম ভালোবাসার নামে তার উপর হচ্ছে এটাকে একটা বার্ডেন করছেন। আমি আমি ধরলাম হচ্ছে সে বয়স হয়ে গেছে 45 বছর, আমি এখনো চাচ্ছি সে আমার সাথে 30 মিনিট 40 মিনিট বলে কথা বলুন। 45 বছর বয়সে কেউ তার ওয়াইফের সাথে এত রোমান্টিক 30-40 মিনিট কথা বলে না, এটা বাংলাদেশি কালচার। আপনার এখানের মধ্যে হচ্ছে আপনি চাচ্ছেন সে এখন আপনাকে হচ্ছে যে অনেক নতুনত্ব কথা বলুক, একদম যেটা রিলেশনশিপের প্রথম অবস্থা ছিল, এটা হবে না। কারণ ওই এজের সাথে সাথে আপনার আবেগের তীব্রতা রোমান্টিসিজম গুলো কমবে, তখন ওই ফ্যামিলি রেসপন্সিবিলিটি গুলো বেড়ে আসবে। তখন এই জায়গাটা আপনাকে হচ্ছে যে বুঝতে হবে যে না, আমার একটা বয়সের চেঞ্জিং আসছে, আমার রেসপন্সিবিলিটি। আবার অপোজিট পার্টনারটা হয়টা কি, বিশেষ করে আমি বলবো ছেলেরা মেয়েদেরকে মোটেই বুঝতে চায় না। একটা হচ্ছে মেয়েদের তো হচ্ছে এক্সপেকটেশন লেভেল, বা ওরা তো বলে কমিউনিকেশনটা এরকম, সে বুঝে না কেন, সে বুঝে যাবে। হুম হুম একটা হচ্ছে ভাই বিলিভ করেন, আপনাদের বললেও অনেক ক্ষেত্রে আমরা অনেক কাজ করতে পারবো না, সেক্ষেত্রে আপনারা হচ্ছে বুঝে যাবেন বলেন। আর একটা হলো ছেলে বা হাজবেন্ড, সে চিন্তা করে আর এটা তো এরকমই হবে, এখন বাচ্চা কাচ্চা হয়ে গেছে, এত রোমান্টিসিজমের কি। আমরা তো এমন এমন, আপনি আমার সাথে একমত হবেন, আমরা এমন এমন কেস গুলো দেখে থাকি, বছরে তারা একবার হচ্ছে হাজবেন্ড ওয়াইফ ইন্টিমেট হয় না। হুম হুম এখন এটা পরক্রিয়া করবে না, মাস্ট বি করবে। এর পরবর্তীতে আবার ধরলাম যে কোনো পার্টনার, সেটা ওয়াইফ হতে পারে হাজব্যান্ড হতে পারে, সে বলতেছে বাচ্চা কাচ্চা হয়ে গেছে, তুমি শুধু এগুলো কেন করতে যাও। মানে এগুলো সব রিয়েল কেস। ট্রু। আর আরেকটা হলো যে আপনার ফ্রেন্ড সার্কেলটা কেমন, যেমন যদি আমি বলি আপনি সব সময় মাদকাসক্ত বা খুব পশ এরিয়া, বা হচ্ছে যারা সুগার ড্যাডি সুগার মাম্মি এইরকম গ্রুপের সাথে আপনি চলেন, আপনার অটোমেটিক হচ্ছে যে আপনি ওই পরক্রিয়া জগতে চলে যাবেন। কারণ ওই জগতে পরক্রিয়া ইজ দ্য ভেরি কমন জিনিস। কারণ ওখানে গিভ অ্যান্ড টেক ইন ইনস্ট্যান্ট প্লেজারের মধ্যে আছে। অথবা আপনার ফ্রেন্ড সার্কেলটাও কেমন সেই বিষয়টা গুলো দেখতে হবে। ওকে। সো তোমার কথাগুলো সামারি করলে আমি যেটা বুঝতে পারলাম যে নৈতিকতা ফার্স্টলি প্রয়োজন প্রিভেনশন করতে গেলে। মানে যে কোনো বিহেভিয়ার বা ক্যারেক্টার যদি আমি একটা কনস্ট্যান্টলি পজিটিভ থাকতে চাই, আমাকে নৈতিক শিক্ষা নিতে হবে, ইদার সেটা রিলিজিয়ন থেকে অথবা ফ্যামিলি থেকে। অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজের কথা তুমি যেটা বললে যে সে তার আই সম্বোধন করছে কিনা, যে আই লাভ ইউ বা শুধু লাভ ইউ বলছে কিনা। অ্যান্ড সেকেন্ডলি যেটা আসলো যে আহ, তার বাচ্চা কাচ্চার সাথে তার ইন্টারাকশন কেমন হচ্ছে, মানে বিভিন্ন স্টেজে, মানে বয়স অনুযায়ী ভালোবাসাগুলো ধরন ডিফারেন্ট ডিফারেন্ট। খুব সুন্দর একটা পয়েন্ট বললে। আচ্ছা ভাই একটা আমি বিষয়। আরেকটা জিনিস হ্যাঁ অ্যাড শিওর। করতে চাচ্ছি, সেটা হলো বিশেষ করে হচ্ছে দেখেন, আমি বলবো বাংলাদেশের পার্সপেক্টিভটাই বলি, ইন্টারন্যাশনাল একটু না যায়। বাংলাদেশের 10% লোকরাই হচ্ছে রোমান্টিক, মানে 10% ছেলেও পাবে না যারা খুব রোমান্টিক অথবা হচ্ছে যে খুব চার্মিং। হুম হুম জেনারেলি সবাই গতানুগতিক। এখন ওকে। হচ্ছে সবচেয়ে বেশি আমি যদি হচ্ছে বলেন চার্মিং পার্সোনালিটি ফিমেলের সাইকোলজি আন্ডারস্ট্যান্ড করে, এটা পেয়েছি দুই ক্যাটাগরির মধ্যে। এক হচ্ছে যে মাদকাসক্ত, আরেকটা হলো যে প্লে বয় গুলো। এরা ফিমেলদের সাইকোলজি এত ভালো বুঝতে পারে, সেটা ফিমেলও বুঝতে পারে না। ইভেন অনেক একটা ক্ষেত্রে হচ্ছে আমাদের সাইকোলজিস্টও আরেকটা, বুঝে না, ইভেন অনেক ক্ষেত্রে সাইকোলজিস্টও বুঝে না। ওকে।
এমন আমি নিজে বিলিভ করি না। আমি তো মানে আপনারা জানেন আমি তো কি পরিবার লোক, দুষ্ট প্রকৃতি। আমি হচ্ছে প্লে বয় গুলো ধরে ধরে ইন্টারভিউ করি। আমি ওদের সামনে একদম বলদ প্রকৃতি হয়ে যে ভাই আমি কিচ্ছু জানি না, আমাকে এটা বলে এটা কি করতে হবে। আমি ওদের সাইকোলজি তখন হচ্ছে বোঝার চেষ্টা করি। এখন এখানে ক্ষেত্রে হয়টা কি, আপনি সবসময় চার্মিং চাচ্ছেন, সবসময় কেয়ারিং চাচ্ছেন, এটা আপনাকে দেখেন পার্টনার লাইফটা হচ্ছে এরকম, বললাম না আপনাকে অপূর্ণতা নিয়ে থাকতে হবে। এখন এই পূর্ণতা একমাত্র তাদের মধ্যে পাবেন। 5% 10% ইজ দ্য ডিফারেন্ট। এখন হুম আপনি এমন একটা ছেলেকে হচ্ছে যে চুজ করছেন, যার হচ্ছে মানে ক্লাবে যাওয়া, ড্রাগ এডিকশন নেওয়া, আপনাকেও নিয়ে ঘুরতেছে, সাথে ড্রাগও খাচ্ছে, সাথে ক্লাবেও যাচ্ছে, সাথে হচ্ছে যে বিভিন্ন রিসোর্সে গিয়ে 10-15 দিন থাকছে, এমন ছেলেকে আপনি বিয়ে করলেন বা মেয়েকে বিয়ে করলেন। এরপরে আপনি যে আবার আশা করতেছেন হচ্ছে যে সে ভালো থাকবে, কারণ আপনার তো ধরলাম আপনার পরিবারের দায়িত্ব নিলে আপনার রোমান্টিসিজম একটু কমে যাবে রেসপন্সিবিলিটির সাথে সাথে, কিন্তু তার এক্সাইটমেন্ট তো রয়ে যাবে অপোজিট পার্টনার। কারণ সে তো লাইফ হ্যাবিচুয়েট এক্সাইটমেন্ট এক্সেপশনাল জিনিসগুলো নিতে। আমরা মাদকাসক্ত গুলোকে দেখি পার্টনার দোনোজন কি পরিমাণ মাদক নিয়ে নতুন নতুন আমাদের কাছে আছে হিস্ট্রি গুলো বলে, জানেন আমরা হাজবেন্ড ওয়াইফ আমরা না, মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আমরা ওখানে গেছি, আমরা এটাতে এরকম এরকম করছি। এরপরে হুম আসে বলতেছে আমার পার্টনার ক্যান টক্সিক। হুম হুম বা আপনি চুজ করছেন এই টক্সিক লোক, এখন হুম আবার বলতেছেন কারণ হচ্ছে ভালো ছেলেদের মধ্যে এত কোয়ালিটি নাই, আপনারা বুঝতেই পারবে না, বললে অনেক ক্ষেত্রে বুঝবে না, বলো তো মতন কথাই বলতে পারে না ছেলে। আমি বলবো ছেলে আর মেয়েদের সাথে। ওকে। মানে আমি এটা কথা বলে থাকি মানে যখন অনেকগুলো সেশন হয়েছে, যে আপনি যদি টম ক্রুজকে পছন্দ করেন তাহলে টম ক্রুজের গার্লফ্রেন্ড গুলোকে আপনি একসেপ্ট করতে হবে। টম ক্রুজের তো ওয়াইফ কয়জন ছিল? একাধিক তো ছিল, তাই না? মানে ডিভোর্স হয়েছে, প্রতি কত বছর পর পর নাকি ডিভোর্স হয়। আমার এক্স্যাক্টলি ডেটাগুলো মনে নেই। বা টম ক্রুজের যদি আমার যদি বয়ফ্রেন্ডের ফিগার থাকে যে আমার টম ক্রুজকে ভালো লাগে, ওইরকম স্মার্ট ড্যাশিং ছেলে পছন্দ, দেন তার যেহেতু গার্লফ্রেন্ডও অনেক, আপনারও সতীন অনেকগুলো থাকবে, তা আপনারও এরকম থাকবে, এটা মানতে হবে। মানে লাইফে আপনি সবকিছু পাবেন না। এনিওয়েজ, একটা বিষয় রিসেন্টলি কয়েকদিন ধরে চলছিল, খুব বেশি পরিমাণে চলছিল, ম্যারিটাল রেপ কি আসলে প্রমাণ করা পসিবল কিনা। অ্যাকর্ডিং টু ফরেনসিক সাইকোলজি বা ফরেনসিক সায়েন্স থেকে এটা কি আসলে কোনোভাবে জাস্টিফাই করা যায়, বা আদৌ মানে ম্যারিটাল রেপ কি সত্য কিনা? হোয়াট ডু ইউ থিঙ্ক? প্রথমে কথা বলি ম্যারিটাল রেপ সত্য। আমার কথাটা পুরোটা শুনেন তারপরে সব বলছেন কেমন হলো, আচ্ছা। যেমন আমি কিছু রিয়েল কেস হচ্ছে শেয়ার করি। একটা হচ্ছে কেস, হচ্ছে মা বাবা জোর করে বিয়ে দিয়েছে একটা মেয়েকে, মেয়ে হচ্ছে আরেক জায়গায় পছন্দ ছিল, মা বাবা বলছে দিবে না, বাট ওই ছেলেও জোর করে, ও মেয়ে ভালো ছিল দেখতে, সুন্দর ভদ্র সব ছিল, জোর করে করবে। এখন মেয়েরা এরকম না, ছেলেদের মতন মুড মানে অ্যাকসেপ্ট করতে এত তাড়াতাড়ি পারে না, ওদের একটা ইমোশনালি টাইম লাগে। এখন বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে যাওয়ার পরবর্তীতে হলো কি, সে বলছে দেখেন আপনি আমার কাছে আসেন না, আমি হচ্ছে যে পরে মানে ইন্টিমেট বা বাসরাত যেটা বলে না, হাজবেন্ড হচ্ছে বলছে। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, পঞ্চম দিন হচ্ছে হাজবেন্ড কি করলো, ওই মেয়েটার হাত পা হচ্ছে সবগুলো বাঁধছে, মুখ দিয়ে ট্যাপ দিয়ে বাঁধছে, এরপরে তার সাথে ইন্টিমেট হয়েছে, হুম হুম নিজের হাজবেন্ড নিজের ওয়াইফের সাথে। এবং হচ্ছে পরবর্তীতে এটা তার লাইফে একটা ট্রমা, বিগ ট্রমা। হুম সে বলছে আমি মাইনে নিতে পারছি না, আপনাকে অপেক্ষা করো। এর পরবর্তীতে হলো কি, তার ফ্যামিলি এটা সাপোর্ট করতেছে। ইটস এ কল ম্যারিটাল রেপ। হুম হুম ওকে। এর পরবর্তীতে আরেকটা ম্যারিটাল রেপটা হচ্ছে যে এরকম, যেটা আমি, যেমন আমরা হাজবেন্ডরা সবসময় জানি না, দেখেন পুরুষের সাইকোলজিক্যাল সিস্টেম, ফিজিক্যাল সিস্টেম গুলো হচ্ছে যে ইন করা 1 2 3 মিনিট 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাওয়া, এটা এদের এর মধ্যে প্লেজার। কিন্তু ফিমেলদের সাইকোলজিতে ফোর ফিল অর্থাৎ আদার ইমোশনালি কানেকশন করা, ফিমেল ওইটার দ্বারাই হচ্ছে যে মূলত স্যাটিসফ্যাকশনটা মেইনটা আসে। এখন হলো পুরুষ তো সে কখনো জানে নাই, সে এখন ধরলাম মেয়েও গ্রাম অঞ্চলের জায়গা, এবং সে কি করলো হচ্ছে যে সবসময় ফিমেলের স্যাটিসফ্যাকশন কখনো চিন্তা করে না, নিজেরটা করে ইন আউট করে শেষ। এভাবে বাচ্চা কাচ্চাও তাদের হয়ে গেছে। আবার হলো এখন আমরা তো সেক্সুয়াল ডিসঅর্ডার, আমি নিজের ডিপার্টমেন্টের হচ্ছে কথা বলি, বা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টে কখনো সেক্সুয়াল ডিসঅর্ডার পড়ানোই হয় নাই। এখন যেমন আমরা বর্তমানে গে লেসবিয়ান এগুলো নিয়ে অনেক কথা বলতেছে, ভাই ওগুলো যেন এক একটা অনেকগুলো ডিসঅর্ডার ক্যাটাগরিতে পড়ে, এটা তো আমরা জানি না সাইকোলজিস্টরা, কারণ আমাদের সেক্সুয়াল ডিসঅর্ডার এই পরিমাণ আমাদের ট্রমা বা এই ট্যাবু, যেন হচ্ছে আমাদের স্যাররা পড়াবে, ম্যামরা পড়াবে, এর পরবর্তীতে আমরা সেক্স থেরাপি সম্পর্কে জানবো, এটা আমরা কেউ সাহসে পাই না, তাহলে সাধারণ লোক কিভাবে জানবে। এবার আসেন সেক্সুয়াল বিষয়গুলোর ক্ষেত্রে হচ্ছে কি, ওখানের মধ্যে অনেকগুলো রোগ হতে পারে, কারো হচ্ছে ড্রাইনেস হচ্ছে কাজ করতে পারে, খুব পেন হতে পারে, অথবা কারো আগে খুব ট্রমা আছে। এখন এগুলোর কারণে হয়টা কি, সে খুব রিয়েলি পেন ফিল করে, কিন্তু অপোজিট পার্টনার বুঝতেছে না, এগুলো কিন্তু আবার যাবে হচ্ছে যে ম্যারিটাল। বা একজন হচ্ছে যে আরেকটা কেস শেয়ার করি, আরেকটা হলো এরকম, যেমন রিয়েল কেস এগুলো, তার মা মারা গিয়েছে, হচ্ছে খুব মেয়েটা খুব ট্রমার অবস্থার মধ্যে আসছে, হাজবেন্ড এসছে, ওই দিন হচ্ছে যে ওই দিনে হাজবেন্ড হচ্ছে, মা মারা গেছে, ও একদম মানে ঠিকই না কোনোভাবেই, বাট ও হচ্ছে যে নিজেকে বলছে যে আজকে কোনো কিছু করবে না, কিন্তু হাজবেন্ড ওই দিনে হচ্ছে করবে।
ওকে। এগুলো আসলে হচ্ছে এক একটা। এবার আসেন, আইন যেটা বলছে ম্যারিটাল রেপ কখনো প্রুভ করতে পারবেন না। কেন পারবেন না? এটা কোনো ফরেনসিক আপনি এভিডেন্স দিতে, রেপ যে কোনো সময় রেপ হয়েছে কিনা এটার এভিডেন্স হচ্ছে আপনাকে ডিএনএ টেস্ট করতে হবে। অর্থাৎ সিমেন্ট যেগুলো আছে, এই হুম হুম বাঙালির যে কালচার করে এগুলো দিয়ে কোনো কিছু হয় না। অর্থাৎ আমার ওখানের মধ্যে কার বীর্যপাত গুলো ছিল, সেটা একজন দুজন একাধিক গুলো, সেগুলো নিয়ে এর হচ্ছে ডিএনএ টেস্ট করে, এরপরে ও ছেলেগুলোতে ডিএনএ টেস্ট করে বুঝতে পারবে এখানের মধ্যে। এবার হুম বাংলাদেশ হয় কি, ছেলে মেয়েগুলো হচ্ছে যে আপনার লিভ ইনে থাকে, লিভ টুগেদারে থাকে। যেমন একটা বেস্ট উদাহরণ হচ্ছে প্রিন্স মামুন আর লায়লা। এই দুইটা লিভ ইন টুগেদার ছিল, এটা আমরা সবাই জানি। দোনোটা হচ্ছে যে একসাথে ছিল। এখন কি করলো হচ্ছে যে ঝগড়াঝাটি যখন হয়ে গেছে তখন তো একটা রিভেঞ্জ নেওয়ার টেন্ডেন্সি, হিউম্যান টেন্ডেন্সি থাকে, চলে আসে। এখন কি করলো, প্রিন্স মামুনের নামে হচ্ছে যে রেপ কেস দিয়ে দিল, ম্যারিটাল রেপ কেস নিয়ে বা রেপ কেস দিয়ে দিল। কিন্তু আমরা তো সবাই আজ ওদের টিকটক দেখতে দেখতে আমরা ঝগড়াঝাটি দেখতে বিরক্ত। অতএব এখানে ক্ষেত্রে হচ্ছে আপনি কিভাবে প্রুভ করবেন? ধরলাম এবার হাজবেন্ড ওয়াইফ, সাধারণত এরা তো একাধিকবার মিলন হয়। প্রথমবার খুব সুন্দরবার মিলন হয়েছে, আধা ঘন্টা 1 ঘন্টার পর আবার মিলন হচ্ছে, যে কোনো একটা টপিক্স নিয়ে ঝগড়াঝাটি লেগে গেছে। হুম মিলন হতে হতে বা এই টপিক্স নিয়ে এখন তার মুড অফ হয়ে গেছে বা তার মুড সুইংটা করে ফেলছে। হুম যাদের বিশেষ করে পার্সোনালিটি খুব বা আবেগের কন্ট্রোল থাকে না, তার কাছে তো এখন মনে হয় পৃথিবীর সবচেয়ে খারাপ লোক এটা। মনে করেন রানিং অবস্থার মধ্যে এই ধরনের চলে আসছে। এখন এই লোকটা কিভাবে বুঝবে যে আমার ওয়াইফ চাচ্ছে না? সে মনে করছে তুমি রাগ করছো, ওইটা তো ওই সময় একটা রোমান্টিক জায়গা। তাহলে এখন আপনি কিভাবে প্রুভ করবেন যে প্রথমটা হচ্ছে আপনার কনসেন্টে ছিল, পরেরটা হচ্ছে যে ম্যারিটাল রেপ ছিল? প্রমাণে কোনো জায়গা আছে? হুম কোনো জায়গায় না। অতএব ফরেনসিক সায়েন্সে হচ্ছে আপনি ম্যারিটাল রেপকে কখনো প্রমাণ করতে পারবেন না। এবার হলো ধরলাম আপনি ফিল করতেছেন, এখন আমরা হাজবেন্ড ওয়াইফ হচ্ছে খুব দুষ্টামি করতে করতে একটা তুমি রাগ করছো, রাগ করার সময় আমরা অনেক ক্ষেত্রে আলিঙ্গন করে অনেক কিছু করি। এখন আপনি এই এর মধ্যে ইন্টিমেটর ধরলাম হলো, এখন এটাকে আপনি ফরেন এই আপনার হচ্ছে ম্যারিটাল রেপে নেবেন নাকি রিমেন্ডে, কিভাবে প্রমাণ করবেন? অতএব এর দ্বারা হবেটা কি, যেমন এই প্রিন্স মামুন লাইডার হচ্ছে উদাহরণ দিলাম না, এই ধরনের কেসগুলো হবে এবং হচ্ছে আইনের অপব্যবহার হবে। এই জন্য আমার হচ্ছে এখানে কথাটা হলো কি, আমাদের যদি হচ্ছে কোনো ফিজিক্যাল, সেটা পুরুষ হোক মেয়ের হোক, কোনো সাইকোলজিক্যাল প্রবলেম গুলো থাকে, সেগুলো আমরা ডাক্তারের কাছে যাই, সাইকোলজিস্টের কাছে যাই, কনসার্ন করে নিই। এর পরবর্তীতে আমরা একটা অন্যের ইমোশন গুলো হচ্ছে যে বুঝতে পারি। পুরুষরা হচ্ছে ফিজিক্যালি হচ্ছে কানেক্টেড হচ্ছে পছন্দ করে, ফিমেলরা ইমোশনালি। আর আমার বিশেষ করে হচ্ছে যাই এখানে যে একটা বেসিক নলেজ, আমি তো এখানে একটু রিলিজিয়নকে হচ্ছে যে একটু কিছুটা নিয়ে আসবো। রিলিজিয়নটার ক্ষেত্রে হয়টা কি, মানে মারামারির আমাদের এই সংস্কৃতি এমন করে হয়ে গেছে, মানে সেক্স এডুকেশন বুঝতে শুধু প্যাড একটা ছেলেদের হাতে ধরাই দিবে, এবার রিলিজিয়াস কমিউনিটি হচ্ছে যে রেগে যাবে, আর ওরা হচ্ছে যে শান্ত। ভাই ওই জায়গায় না, আপনাকে সেক্স এডুকেশন বলতে হচ্ছে আপনাকে লাগবে বা মানে হচ্ছে আমাদের সাইজ কতটুকু হচ্ছে নর্মাল, কত মিনিট কম হলে যে এটা ডিসঅর্ডার, কত মিনিট হচ্ছে বাংলাদেশের জন্য, যেমন 1 মিনিটের কম হলে আমরা এটাকে ডিসঅর্ডার হচ্ছে ধরি, 5 মিনিট হচ্ছে বাংলাদেশের গড় বা একটা অ্যাভারেজ হচ্ছে যে ধরা হয়। অতএব এই জায়গাগুলো এখন পেনিসের সাইজের সাথে কোনো সেক্সের কোনো সম্পর্ক নাই। এই যে বেসিক কমন নলেজ গুলো, এগুলোর তো কারণ নাই, যার কারণে আমরা পর্ন ভিডিও গুলো দেখছি এবং হচ্ছে যার কারণে রেপ হচ্ছে। রেপিস্টের মেন্টালিটি কেমন আপনি অবাক হয়ে যাবেন। রেপিস্টের যদি আমি ফরেনসিক হচ্ছে অটোপসি হচ্ছে কথা বলি, এখানের মধ্যে মারামারি হচ্ছে, ড্রেস হচ্ছে, ড্রেসের কারণে রেপ হচ্ছে কিনা, আসলে দেখেন ড্রেসের কারণে রেপ হচ্ছে না। রেপ কোথায় হচ্ছে, সে যখন একটা পর্ন ভিডিও দেখতেছে, অ্যাক্টর অ্যাক্ট্রেসের এগুলো দেখছে, তার তো একটা অ্যারোজাল তৈরি হয়ে গেছে, কল্পনা হুম জগৎ সে অনেক কিছু করছে। দেন এখন এটাকে হচ্ছে যে সে এক্সিবিশন করার জন্য যেখানে যাকে যেভাবে পাবে সেভাবে ধরবে, সেটা একটা বোরগাওয়ালা হোক আর যেভাবে হোক। পয়েন্টটা ধরতে পারছেন? ইমাজিনেশন ওখান থেকে আসছে। এবার আমরা অনেকগুলো গ্রুপ গ্যাং হচ্ছে রেপ গুলো দেখি না, গ্যাং গ্যাং রেপ গুলো কেন হয়? আপনি ওদের ফ্রেন্ড সার্কেল গুলোর হচ্ছে আড্ডা গুলোতে যদি যান, দেখবেন তারা কথা বলে এগুলো নিয়ে, খুব ফ্যান্টাসাইজ কথা বলে, জানো এরকম যদি একটা পেতাম, যদি বা এরকম করতাম, যদি এরকম হতো, গ্রুপে মিলে এরকম একটা কি এক্সাইটমেন্ট হতো, আমি একটা পর্ন ভিডিওতে এরকম দেখেছি বা এরকম হয়েছিল। হুম হুম আগে আপনি মেন্টালি ইমাজিনেশন করে ফেলছেন। দেন আমাদের দেশে বাংলাদেশে তো নিরাপত্তার অবস্থা খুব খারাপ, যেখানে নিরিবিলি জায়গায় পেয়েছেন, যাকে পেয়েছেন তার সাথে করে ফেলছেন। হুম এবং বাংলাদেশ সবচেয়ে অবাক করার বিষয় হলো এই যে ম্যারিটাল রেপের আরেকটা ঘটনা, এ রিসেন্ট হচ্ছে একটা ঘটনা, সেটা হলো একজন নববিবাহিত হচ্ছে ওয়াইফের সাথে হচ্ছে যে আহ, অনেকজন একটা গ্রুপ হচ্ছে তার বন্ধু বান্ধবরা হচ্ছে ইন্টিমেট করছে। এটা কোথায় থেকে সাইকোলজি কোথায় তৈরি হয়েছে? আগে তারা আড্ডার মধ্যে এগুলো বলছে, এই তোর ওয়াইফ করলে দেখ, আমরা সবাই মধ্যে আমরা তো গ্রুপ হচ্ছে যে সেক্স গুলো দেখছি, পর পেলে আমরা এরকম করবো। হুম দিস হুম ইজ কল ম্যারিটাল রেপ। এখন হাজব্যান্ড, আপনি ম্যারিটাল রেপ আনলে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক পুরো নষ্ট হয়ে যাবে। হুম কিন্তু এখন আপনাকে এটা ম্যারিটাল রেট না এনে হচ্ছে যে গ্রুপ যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আসবে, এবং যারা, আমি বিশেষ করে বলবো, যারা লিভ ইনে থাকে বা রিলেশনশিপে থাকে, এদেরকে বিয়ের প্রলোভন দেখিয়ে দর্শন এই জাতীয় ওয়ার্ড গুলোকে হচ্ছে নেবে। বেস্ট উদাহরণ প্রিন্স মামুন আর লায়লা, এখানে বিয়ের প্রলোভন দিয়ে, এখানে হচ্ছে সুগার মাম্মি ছিল, সে টাকার জন্য গেছে
যা হয়েছে এখন হচ্ছে মারামারি, এদের হচ্ছে এখন রিভেঞ্জ টাইম চলতেছে। হুম। এখন ঠিক হলো বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণ কেমন, সেটার উদাহরণটা হলো এরকম, আমরা অনেক রিয়েল কেস পাই। যেমন হলো তারা একদম বিয়ের কথাবার্তা গুলো ধরলাম কোন এজেন্সির মাধ্যমে হচ্ছে কন্ট্যাক্ট হলো, সব ফ্যামিলি জানলো, ফ্যামিলি বসলো, এবার বললো আমরা একজন হচ্ছে যাই, আমরা দুজনকে বোঝার চেষ্টা করি, বোঝার চেষ্টা করতে করতে হচ্ছে যে তারা এবার হচ্ছে বলে থাকে আমরা ইন্টিমেটও হই। ইন্টিমেট হওয়ার পরবর্তীতে এরকম হচ্ছে যে সে আবার ছেড়ে দেয়। এরকম এরকম কয়েকজনের সাথে করতে থাকে। এই ছেলেটা হচ্ছে বিয়ের প্রলোভন দেখে দর্শন করতেছে, আচ্ছা, আচ্ছা। কারণ সে মাল্টিপল লোকদের সাথে করতেছে হুম, হুম। সেম প্যাটার্নে। বুঝতে পারছি। এখন ধরলাম আমরা প্রেম ছিল বা লিভ ইনে ছিলাম, এর পরবর্তী কারণ লিভ ইন বা প্রেমে থাকা অবস্থায় থাকার কমিটমেন্ট থাকে না, বাট থাকতে থাকতে ইমোশনাল ডিপেন্ডেন্সি তৈরি হয়ে যেতে যেতে তখন প্রেম চলে আসে, তখন বিয়ের কথা আসে। তখন এই জাতীয় হচ্ছে মানে আইনের অপব্যবহার গুলো হয়ে থাকে। এই জন্য আমি সবসময় বলি, আইন কখনো বড় লোকের জন্য না, কখনো গরিবের জন্য না, কখনো পুরুষের জন্য না, মহিলার জন্য না, আইন যে ইউজ করতে পারে তার জন্য। আচ্ছা, আচ্ছা। তোমার একটা কথা আমার খুব ভালো লাগছিল, মানে তুমি বলছিলে খুবই কনফিডেন্টলি যে একজন ক্রিমিনাল এবং একজন পলিটিশিয়ান তাদের ব্রেইনটা অনেক আইকিউ লেভেল অনেক শার্প, বা তারা আসলে খুব ডিফারেন্টলি চিন্তা করতে পারে, যেটা আসলে নর্মাল পিপুল বা নর্মাল কার্ভে মানুষগুলো করতে পারে না। সো তোমার এমন কোনো স্টাডিজ জানা আছে কিনা, বা তুমি এরকম কোনো এক্সপিরিয়েন্স করেছো কিনা যে একজন ক্রিমিনাল ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা কেমন ছিল, বা একজন পলিটিশিয়ানের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা কেমন ছিল, যা তাকে আসলে পুশ করেছে কিনা টু বি আ ক্রিমিনাল অর টু বি আ পলিটিশিয়ান? এমন কোনো স্টাডিজ আছে কিনা? বিকজ আমি ওকে, এগুলো আমি আমি একটা বিষয় শেষ করি, সেটা হলো যে আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি বা আমার এমফিল এর রিসার্চের বিষয়টা এটা, যে ফ্যামিলি কনফ্লিক্ট থেকে কিন্তু টিনেজ বয়স থেকে বিভিন্ন ডিপ্রেসিভ মুড শুরু হয়, বা মেন্টাল ইস্যুসগুলো ক্রিয়েট হতে পারে। সো এটা নিয়ে আমি রিসার্চ করছি। সো আমার মূল ফোকাসের জায়গাটা হচ্ছে যে ইজ দেয়ার এনি কানেকশন, যে ফ্যামিলি বন্ডিং বা ফ্যামিলি কনফ্লিক্ট অথবা ফ্যামিলি কোনো ইস্যুস একটা মানুষকে পুশ করছে কিনা টু বি আ ক্রিমিনাল অথবা পলিটিক্যাল লিডার হওয়ার জন্য। এবার হচ্ছে এটা প্রচুর রিসার্চ এই নিয়ে আছে। আপনার একটা অবাক করা রিসার্চ হচ্ছে, আমরা এমন একটা রিসার্চ পেয়েছি হচ্ছে যেখানের মধ্যে বলা হচ্ছে যে সন্তানগুলো বাবার ইমোশনাল কানেকশন পায় নাই, ইমোশনাল সাপোর্ট সাপোর্ট পায় নাই, এবং মা ন্যাগিং অর্থাৎ হচ্ছে সবসময় খোঁচা দিয়ে হচ্ছে কুকিং করে কথা বলেছে বা তুলনা করে এরকম নেগেটিভ ভাবে হচ্ছে বড় করছে, এই জাতীয় লোকদের হচ্ছে সাইকোপ্যাথ বা ক্রিমিনাল হওয়ার প্রবণতা অনেক বেশি। আচ্ছা। অর্থাৎ এটা আমরা খুব ভালো একটা রিসার্চের মধ্যে হচ্ছে স্টাডির মধ্যে পেয়েছি। এর পরবর্তীতে হলো যেমন টেড বান্ডির কথা বলো, সিরিয়াল কিলারদের কথা বলেন, এদের হচ্ছে ফ্যামিলিতে চরম মাত্রায় ট্রমা থাকে, এরা খুব কষ্ট এবং হচ্ছে অবহেলা এই জাতীয় গুলো হচ্ছে দেখে আসে, ওখান থেকে তাদের এই ক্রিমিনাল বিহেভিয়ার গুলো হচ্ছে তৈরি হয়। যেমন টেড বান্ডির কথা হচ্ছে বলে থাকি, তার মা হচ্ছে কি করছে, সে যখন হয়েছিল তার মায়ের বয়স কম ছিল, সে তার নানির কাছে হচ্ছে যে পরিচয় করে দিয়েছে, নানিকে মা বানানো হয়েছে। আচ্ছা। এবং হচ্ছে সে নিজের মানে ওই টেড বান্ডির হচ্ছে তার মা তার বোন হয়ে গেছে, কারণ ওখানে তো হচ্ছে যে ম্যারেজ ছাড়া অনেক কিছু হয়, বাচ্চা হয়ে গেছিল, যার কারণে সে ছোটবেলা থেকে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগেছিল। এবং হুম। সেটা ট্রমা সে পরবর্তীতে বুঝতে পারছে। এখান থেকে সে তো একটা খুব সুদর্শন অনেক ম্যানিপুলেটিভ লোক ছিল, পরে এবং হচ্ছে ফিমেলদের উপর সে রিভেঞ্জ নিতে তার খুব ভালো লাগা শুরু করছে। অতএব ফ্যামিলির আপনার যদি কনফ্লিক্ট থাকে, শুধু এটা ক্রিমিনাল না, তার সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, এবং সে সাইকোলজিক্যাল হেলদি থাকতে পারবে না, সে হেলদি স্টাইলে লাইফ স্টাইলে জব করতে পারবে না, সংসারে করতে পারবে না। এবার হলো আমরা যদি এবার বলি ক্রিমিনাল এবং পলিটিশিয়ান বলে বলে থাকি, আপনার হচ্ছে সবকিছুর একটা নেশা আছে। নেশা বলতে কি, নেশা মানে হচ্ছে আপনার ডোপামিন সিক্রেশন এত বেড়ে গেছে ওইটা ছাড়া আর কোনো কিছু ভালো লাগে না। হুম। হুম। পাওয়ার একটা নেশা, আপনার হচ্ছে মানি একটা নেশা, ড্রাগ একটা নেশা, তারপরে ফিমেল একটা নেশা। এগুলো যখন কেউ নেশা পেয়ে যায়, এছাড়া গেমিং একটা নেশা, কোনো কিছু ভালো লাগে না। পলিটিশিয়ানরা হয় কি, তখন তারা যখন এই পাওয়ারটার একটা মজা পেয়ে যায়, তাদের এই ডোপামিন সিক্রেশন ইনক্রিজ হয়ে যায়, তখন এটা তাদের খুব ভালো লাগা কাজ করে, এটা ছাড়া আর কোনো কিছু করতে পারে না। এখন এই পলিটিশিয়ানরা আপনারা বুঝবেন কিনা জানি না, পলিটিশিয়ান কয়েক ধরনের, একটা হচ্ছে রিয়েল পলিটিশিয়ান, এরা ভিতর বাইরে যা বলে সব সত্য বলে, এটা খুব রেয়ার। আর আরেকটা হলো কিছু আছে অভিনেতা, মানে আপনাদের ক্যামেরার সামনে আপনাদের সামনে শুধু এরা অ্যাক্ট করতেছে, এক একটা রোল প্লে করতেছে, আপনারা বুঝতেছেন না সে আসলে সেই সত্য মিথ্যা কোনো কিছু বলতেছে না, সে একটা ক্যারেক্টারের মধ্যে আছে, ওটা বডি ল্যাঙ্গুয়েজ ধরে বোঝা যাবে না, ওকে। একমাত্র তার ব্রেন ম্যাপিং করে হচ্ছে বুঝতে পারে। আর আরেকটা হলো যে আমরা বলবো একদম খুব অন্ধভক্ত। অন্ধভক্ত হচ্ছে বলেছে আমার নেতা বলছে, আমার নেতা বা নেত্রী হচ্ছে যে একমাত্র দেশের হচ্ছে যা উন্নয়ন করতে পারবে, উনি ছাড়া দেশ চলবে না, উনি এটাই বিশ্বাস করে নিছে। মানে কে কত চুরি করতেছে ইজ নট ফ্যাক্ট।
ওকে। অতএব পলিটিশিয়ানরা হচ্ছে কি ভিউ পয়েন্ট, মানে আদার্স এর ভিউ পয়েন্ট গুলো হচ্ছে খুব ভালো বুঝতে পারে। আর আপনাকে পলিটিশিয়ান এই পাওয়ারের যে মজা, একটা ছোটবেলা আপনার যদি খুব অভাবের মধ্যে থাকেন, টাকার আপনার একটা চাহিদা, যদি নৈতিকতা আপনার না থাকে, সবকিছু নৈতিকতা ইজ গুরুত্বপূর্ণ, রিলিজিয়ান অফ ফ্যামিলি থেকে, তখন আপনার যে টাকার জন্য দুর্নীতি সবকিছু করবেন, অথবা আপনার একটা লাইফ স্ট্যাটাস মেনটেন করার জন্য করবেন। আর ক্রিমিনালদের ক্ষেত্রে হয়টা কি, এদেরকে অনেক প্রশ্রয় দেওয়া হয় অনেক ক্ষেত্রে। একটা হচ্ছে এদের ট্রমা গুলো থাকে, পলিটিশিয়ানরা এদেরকে প্রশ্রয় দেয়। যেমন আমি বলে থাকি, বাংলাদেশের যে কিশোর গ্যাং গুলো আছে, কিশোর গ্যাং গুলো হচ্ছে বাংলাদেশে এক একটা বড় ক্রিমিনাল হবে। কিভাবে হবে? যেমন এরা হচ্ছে ছোট বয়সে পাওয়ারের মজা, টাকার মজা পেয়ে গেছে। আপনি হুম দেখবেন ওদের কনফিডেন্স লেভেল কিভাবে, হাঁটে চলে, হাতের মধ্যে এক একটা ছুরি নিয়ে চলে, দুমদাম হুম মেরে হুম। ফেলে। কারণ তার বিলিভ আছে তার বড় ভাই তার হচ্ছে যে সেভ পলিটিশিয়ান, এ করবে। হচ্ছে যে তাকে বাঁচাবে, সেভ করে ফেলবে, এর কিচ্ছু হবে না। তখন এই জাতীয় হচ্ছে কি তাকে বড় বড় ক্রিমিনাল বানায় দিচ্ছে। আর আরেকটা হচ্ছে রিভেঞ্জ টেন্ডেন্সি। আমরা বিশেষ করে পার্সোনালিটি ডিসঅর্ডার বলবো, ম্যাক্সিমাম ক্রিমিনালদের হচ্ছে বা অপরাধীদের পার্সোনালিটি ডিসঅর্ডার আছে। এটা আমি বলবো অ্যাজ এ মিরাজ সাইকোলজিস্ট, আমার পার্সোনাল অপিনিয়ন। কেমন হচ্ছে, আমরা আমরা এখনকার সময় দেখেন হাজবেন্ড ওয়াইফের একের অন্যের লিঙ্গ কেটে দিচ্ছে, অথবা হচ্ছে এক অন্যকে কেটে টুকরো টুকরো করে ফেলছে। নিউজগুলো আপনার বাংলাদেশের হুম খুব হুম। পাচ্ছেন ট্রু। আপনি। এদের এদের হচ্ছে যে কেস গুলো হচ্ছে দেখবেন, হয় পার্সোনালিটি কোনো ডিসঅর্ডার আছে অথবা ট্রেটস আছে। পার্সোনালিটি ডিসঅর্ডার থাকলে হয়টা কি, তার আবেগের কন্ট্রোল থাকে না। হুম এরা অন্যের পাওয়ার পয়েন্ট অফ ভিউ বুঝতে পারে না। আপনি আমাকে কষ্ট দিয়েছেন, আপনাকে আমি এক্ষুনি শেষ করে দিব। হুম বাট এটা ধরলাম আপনি পড়ে গিয়েছেন আপনার কারণে, সেটা বোঝার টাইম নেই। অতএব আপনি খেয়াল করেন, আমরা কাউন্সিলিং সেশন কিন্তু পাচ্ছি, মানুষ খুব দ্রুত রিয়াকশন করতেছে এবং ওভার রিয়াকশন করতেছে। ওভার রিয়াকশন কি, অন্য আরেকজন মারা যাচ্ছে। এখন হুম এই নর্মাল আমরা হচ্ছে যে ক্রাইম গুলো, মারামারি গুলো দেখি, দেখেন আপনার ঘরে হচ্ছে মাপছে, কি আরেকজন দা দিয়ে মেরে ফেলতেছে, কাটাই ফেলতেছে, সেটা তো পুলিশের দেখার দায়িত্ব না। পুলিশ হচ্ছে বাইরের কাজ, কিন্তু ঘরে তো এখন এগুলো অহরহ হচ্ছে। বাংলাদেশে আমাদের যে রিসার্চে বলা আছে 93% লোক আমরা হচ্ছে মেন্টাল হেলথ কাউন্সিলিং সার্ভিস নিই না। তাহলে এটা নেগেটিভ ইফেক্ট কি হবে? আমি নিজে মরবো, অন্যকে মারবো, বাট আমি মনে করবো আমি ঠিক। আমরা কাউন্সিলিং এর সবচেয়ে বড় বিগ একটা সাইকোলজিক্যাল প্রবলেম আছে, তার সাইকোলজিক্যাল প্রবলেম ডিসঅর্ডার থাকার পরও সে নিজে মনে হয়, আমি ঠিক, আমার কোনো কিছুর দরকার নেই, অল পিপল প্রবলেম, অল পিপল আর টক্সিক। ট্রু। এটা আসলে এদের কাপল দ্বারাই সেশন। ক্রাইম হবে। জি, এটা আসলে আমি কাপল সেশন খুব বেশি মানে দেখে থাকি যে হাজবেন্ডকে জিজ্ঞেস করি ভাইয়া কি কারণে আসছেন, বলে, আমার কোনো সমস্যা নেই, ওয়াইফের সমস্যা, ও নিয়ে আসছে। আবার যদি ওয়াইফকে বলা হয় হাজবেন্ডের বহুত সমস্যা, তার নিজে কোনো সমস্যা নেই। তো এরকম বিষয়গুলো সব প্রায় আমরা কাপল সেশনে শুনে থাকি। এনিওয়েজ, আমি ডিসকাশনটাকে একটু সামারি করতে চাচ্ছিলাম। তার আগে একটা বিষয় জানতে চাই যে তুমি বাংলাদেশের ফরেনসিক সাইকোলজি ফিউচার কি দেখো? মানে ফরেনসিক সাইকোলজি বাংলাদেশে আগামী 5 বছর বা 10 বছর পর কোথায় দেখতে পাও? বাংলাদেশে ফরেনসিক সাইকোলজির আমি এত ফিল্ড দেখি না, বাট ফিল্ড আমার এখন। ফিল্ড আছে। ওকে, ফাইন। কেন হলো, আপনাকে বলি, হুম, শিওর। ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথে আমাদের এনএমএস এ ফরেনসিক সাইকিয়াট্রি আছে। হ্যাঁ ফরেনসিক হ্যাঁ। সাইকোলজিস্টের কাজ কি? সে হচ্ছে যায় ডায়াগনোসিস করে হচ্ছে যায় আপনার হচ্ছে বলে দিবে তার কি ডিসঅর্ডার আছে। আর ক্রিমিনাল হলে ক্রিমিনালদেরকে ইনভেস্টিগেশন করে সত্যটা বের করে নেবে। হুম এখন বাংলাদেশে যে কোনো ক্ষেত্রে হচ্ছে জব সেক্টর তৈরি হওয়া কঠিন। এখন এই যে হচ্ছে বাংলাদেশে একজন সাইকোলজিস্টের নিয়োগ দিয়ে আপনি সাইকোলজিস্টের অপিনিয়ন দিবেন পুলিশদের, পুলিশ আপনার ওইটা নেওয়ার জন্য রেডি কিনা, মানে একদম জব হোল্ডার, সে বললো "আর তোমার এই মতাদর্শে মতের কি লাভ?" বাংলাদেশের রিয়েল সিনারি। অতএব 5 বছরের কথা বলছেন, আমি কোনো দেখি না। এখন হলো আপনি আবার ইন্টারন্যাশনাল রেফারেন্স, বা ইন্টারন্যাশনাল আমি কোর্টে একটা ফরেন্সিকের তার কি ডিসঅর্ডার আছে নাকি না আছে, এই জন্য আমি 90,000 টাকা পাই, হুম ধরলাম। এরকম রিয়েল এক্সাম্পল আছে। আর বাংলাদেশে আমরা এনএমএস এ গেলে 500 টাকা দিয়ে হচ্ছে যাই, ওরা সরকারি হসপিটাল, আপনি একটা রিপোর্ট নিয়ে হচ্ছে যে ধরলাম, আমি জানি না ওখানে ফি কত আছে, সরকারি একটা ফি হবে, ওইটা দিয়ে আপনি একটা রিপোর্ট নিয়ে আসতেছেন। অতএব ফিল্ড এখানে বাংলাদেশে আমি কখনো ফরেনসিক সাইকোলজির এত বড় মনে করি না। যদি আমরা ফরেনসিক ল্যাবরেটরি গুলো তৈরি করতে পারতাম, এবং হচ্ছে আমাদের সরকার এবং হচ্ছে প্রশাসন হচ্ছে বুঝতে পারতো যে না, ক্রিমিনালদের ব্রেন নিয়েও কাজ করা দরকার, পলিটিশিয়ানের ব্রেন, তখন আমাদেরকে নিয়োগ দিত। এখন এত দূর ওনারা কখনো দূরদর্শিতা ওনাদের আসবে না, কারণ যেখানে ফরেনসিক সায়েন্স নাই, ফরেনসিকের ল্যাবরেটরি নাই, সেখানে সাইকোলজি হচ্ছে যায় একটা ফ্যান্টাসি জায়গা। বাট আমার কিভাবে আছে, আমারটা বলি, কারণ আমি তো বাংলাদেশে বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে আমার আগে কেউ কাজ করে নাই। আমি এখন ইনভেস্টিগেশন নিয়ে দিচ্ছি, প্রথম যে কাজ করবে সে অনেক বড় ফিল্ড পাবে। এখন আমি গত 2 বছর ধরে ইন্টেলিজেন্স পুলিশের পিছনে ইনভেস্টিগেশন, কারণ আমার যোগ্যতা প্রমাণ করছি, যার কারণে আমি ওদেরকে ট্রেনিং দিয়ে যাচ্ছি। এবং আমি হচ্ছে এখন কি পলিগ্রাফি মেশিন অর্থাৎ লাই ডিটেক্টর, যেটা সত্য মিথ্যা মেশিন, আমি এই বছরের শেষের মধ্যে আমার প্রতিষ্ঠানে নিয়ে আসতেছি। যার কারণে হবেটা কি, বা আমার তো প্রাইভেট প্রতিষ্ঠান কোম্পানি, যেখানে আমি হচ্ছে যে রিপোর্ট গুলো প্রদান করছি, কোর্টেও যাচ্ছে।
এখন আমি তার সাইকোলজিক্যাল স্টেটমেন্ট ইন্টারভিউ নিব, বডি ল্যাঙ্গুয়েজ অ্যানালাইসিস করে একটা রিপোর্ট বানাবো, পলিগ্রাফি টেস্ট করে রিপোর্ট বানাবো, দেন বলবো আমি এই সত্য বলছে সত্য বলে না, এটা দিয়ে আমি কেস সলভ করবো। এখন যে উদ্যোক্তা হতে পারবে তার জন্য ফিল্ড ভালো। আর যে স্যার বলছেন, তখন আমাদের ফিল্ডে হচ্ছে যে যে কয়েকজন জব করবে এ 5-6টা বা আমি 20টার বেশি কখনো 5 বছরের মধ্যে এরকম ফিল্ড মনে হয় না তৈরি হবে, মানে 20 জনের জব সেক্টর তৈরি হবে। কারণ আমাদের হাই অথরিটি যারা আছে তারা কখনো এত ইন্টেলেকচুয়াল লেভেলের অ্যানালাইসিস করার যোগ্যতা খুব কম বা প্রয়োজন অনুভব করে না। কারণ আপনাকে ক্রিমিনালের মাইন্ডে যেতে হবে, এটা তো আপনি বিসিএস এক্সাম দিয়ে টেস্ট করতে পারবেন না। আসেন, আমি একজন সাইকোলজিস্ট চাচ্ছি যে ক্রিমিনাল মাইন্ড নিয়ে খেলবে, হুম হুম ও ছেলে তো বিসিএস দিবে না, কারণ যে নিয়ে খেলবে সে ক্রিয়েটিভ লোক। হুম হুম। ক্রিয়েটিভ লোক তো আপনার বিসিএস এ যাবে না। অতএব এই জন্য এই ফিল্ডটা আমি খুব কম দেখি। বাট আমার স্বপ্ন আছে আগামী 10 বছরের মধ্যে ফরেন্সিক ইউনিভার্সিটি, 10-20 বছরের মধ্যে একটা ফরেন্সিক ইউনিভার্সিটি তৈরি করা, এবং প্রত্যেকটা যে বিভাগে বিভাগে ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি তৈরি করা, গভর্নমেন্ট লেভেলে আইনগুলোর হচ্ছে পরিবর্তন নিয়ে আসা, এবং এই বাংলাদেশে যে কার সাথে কার ছবি আছে, মানে অপবাদের যে দিয়ে দিচ্ছে ছড়াছড়ি, অপবাদ যেন বন্ধ হয়ে যায়, প্রমাণের ভিত্তিতে কথা বলুন। তুমি মিথ্যা বলছো, তুমি এই ওর এজেন্ট নাকি এর এজেন্ট। আমার হচ্ছে যে আরো অনেকগুলো টুলস আছে ফরেন্সিকের, ব্রেন ম্যাপিং আমি সরি, ব্রেন ম্যাপিং মানে হচ্ছে যে মাথায় লাগিয়ে আপনার ব্রেনের হচ্ছে অ্যাক্টিভিটি দেখে আমি বলে দিতে পারবো আপনি ওই কাজের সাথে ইনভলভ নাকি ইনভলভ না, আপনি ওই এজেন্টের লোক নাকি না না। আপনার মুখে কথা বলা লাগবে না, শুধু আপনাকে আমি ভয়েস শোনাবো ওইটার অ্যাক্টিভিটি দেখে। ওটা আবার খুব দাম বেশি, ওটার হচ্ছে 4 কোটি টাকার উপরে যাবে। এত টাকা পয়সা তো নাই, যদি ফিউচারে হয় তখন ওগুলো নিয়ে আসবে। তখন আসবে কি, কে কোন দলের এজেন্ট বা কে কার কোন বাস্তবতা করে, আমরা শুধু অপবাদ নিয়ে বলবো না, এভিডেন্সের সাথে কথা বলবো। এই ধরনের চেঞ্জিং নিয়ে আসতে চাচ্ছি আমি। ওকে, ফ্যান্টাস্টিক কিছু আসলে তোমার ড্রিম শুনছিলাম। বাট আমার একটা কিউরিওসিটি আছে যে এইগুলো করার পেছনে তোমার পারপাসটা কি? মানে তুমি যে বলছো ইউনিভার্সিটি করবে, তুমি ল এনফোর্সমেন্ট নিয়ে কাজ করবে, বা তুমি বলছো বাংলাদেশে ফরেন্সিক সাইকেলের কোনো ফিউচার নেই, ক্যারিয়ার নেই, বাট তোমার ক্যার আছে। বাট এই সব কিছু করার পেছনে তোমার পারপাসটা কি? হোয়াটস ইউর কোর বিলিভস অর পারপাস? কোর বিলিফ দেখেন, একটা হলো কি, আহ অনেক অ্যাঙ্গেল থেকে যে কোনো সময় জানতে হলে একজন মানুষ কোন অ্যাঙ্গেল থেকে, একটা হচ্ছে রিলিজিয়াস অ্যাঙ্গেল, আর একটা হচ্ছে ইকোনমিক্স অ্যাঙ্গেল, আর একটা হচ্ছে তার পার্সোনালিটি অ্যাঙ্গেল। ওকে। রিলিজিয়াস অ্যাঙ্গেল হচ্ছে আপনার লাইফে যদি সৎভাবে হচ্ছে যে চলেন, হুম এনিথিং, আপনার দাড়ি টুপি জুব্বা থাকতে যে আপনি অন্যের ক্ষতি করতেছেন, আপনি অনেস্ট ভাবে চলতেছেন, আপনি কিন্তু ওয়ান কাইন্ড অফ, যেমন আমি ফরেন্সিকের রিপোর্ট গুলো সব সত্য দিয়ে যাচ্ছি, আল্লাহ এটা কবুল করলে আমি কিন্তু আরশের ময়দানে স্থান পাবো। রিলিজিয়াস ভ্যালু, আমি সৎ হুম পথে চলতেছি এবং আমি একটা নতুন ইনোভেশন নিয়ে আসতেছি। এবার হুম ইকোনমিক্সটা কি, আমি তো কখনো দুর্নীতি বা হচ্ছে খারাপ কাজে, যে আনহেলদি লাইফে যাব না, বা যেটা হারাম বা হচ্ছে আপনি অন্য কোনো কিছু বলেন আয় রোজগারের ক্ষেত্রে। এখন তাহলে আমাকে আমার লাইফে, আমি বললাম আমি ইকোনমিক্স অবস্থা আমি স্ট্রাগল করে বড় হয়েছি, আমার লাইফে ভাই বাড়ি করে আমার লাক্সারিয়াস লাইফ লাগবে। তাহলে আমি এখন হচ্ছে আমার সাইকোলজি ব্যাকগ্রাউন্ডে, সাইকোলজিতে আমাকে নিশ্চয়ই এমন কিছু করতে হবে যেখান থেকে আমি খুব বিগ আর্ন করতে পারবো। যার হুম কারণে আমি কি করছি, কর্পোরেট লেভেলের ট্রেনিং গুলো তৈরি করছি, যেখানে খুব ভালো আর্নিং আছে। ইন্টেলিজেন্স কে দিয়ে দিচ্ছি, যেন আমার একটা ভালো আর্নিং করে আমি লাইফে বাড়ি গাড়ি করতে চাই। আমি চুরি করে বাড়ি গাড়ি করবো না, আমি কাজ করে করবো। এর পরবর্তীতে আরেকটা কোর ইন্টেনশন হচ্ছে আমার পার্সোনালিটি। আমি হচ্ছে এজ এ চ্যালেঞ্জ টেকার লোক। মানে আপনি আমাকে অনেক খোঁচা দিয়েছে লাইফে, অনেক মানে তকদির সবকিছু এত কষ্ট দিয়ে দিয়েছে, যার কারণে হচ্ছে অটো মোটিভেটেড হয়ে গেছে। যেটা ওকে। আমার মনে হয় যে আমার বাপ আরামের রিল্যাক্স টাকা পয়সা থাকতো, আমি খুব লেজি হতাম। যার কারণে হচ্ছে আমার ওই পার্সোনালিটি হারি আপ ব্রাইট, নতুন কিছু করতে হবে, সামথিং এক্সেপশনাল হতে হবে। করলে যখন করবে একদম এক্সেপশনাল, ওই থেকে হচ্ছে এই কাজগুলো করা। আর আরেকটা হলো, এই ফিল্ডটা আপনার দিন শেষে, আমি তো অনেক কিছু বুঝতে পারি। যেমন আমরা বাংলাদেশে খুব একটা ক্রাইমের জগৎ হবে ঢাকা শহর, মানে খুনাখুনি আজীবন দেখবেন। সেটা এক দলের সাথে আরেক দল, এক রিলিজিয়াসের সাথে আরেক হাজবেন্ড ওয়াইফ, কারণ এই আমাদের মাইন্ডসেট গুলো তৈরি হয়ে গেছে। হুম এখন হুম। এগুলো বন্ধ করার জন্য তো আপনাকে যে কেউ একজন কাজ করা দরকার। আমার জন্য এখন এই কাজ করাটাই সহজ মনে হচ্ছে। এই জন্য হচ্ছে আসছে, কারণ বললাম না আমার জন্ম তারিখ কবে সেটা আমার মনে রাখা দরকার না, আমি কোনো স্পেশাল ফিল করি না আমাকে দিয়ে। বাট আপনি আমার কাজ মনে রাখেন, এবং আমার যে স্বপ্ন, আমার কথা যদি আমাকে এখনো এই অপশন দেয়, মিরাজ তোমার কোনো ক্রেডিট লাগবে না, তোমার নাম হবে না, বাট বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় ফরেন্সিক ল্যাব হয়ে যাবে, ফরেন্সিক ইউনিভার্সিটি, আমি বলবো ওইটা করেন। ওকে, থ্যাংক ইউ। বুঝতে পারলাম তোমার আসলে মানে ইন্টেনশনটা কি বা পারপাসটা কি। এনিওয়েজ, আমাদের আজকে ডিসকাশনটা আমরা একটু ক্লোজিং এর দিকে যাচ্ছি, বাট ইন ফিউচার যখন তুমি দেশে আসবে আমার ইনশাল্লাহ নিয়ত আছে তোমার সাথে ইন পার্সন বসা, আরো কিছু লম্বা সময় গল্প করা। কারণ অনেক কিছু নতুন নতুন এক্সপিরিয়েন্স জানা যাচ্ছে তোমার কাছ থেকে কথা শুনে, এবং তোমার যে এক্সপিরিয়েন্স বা তোমার যে এক্সপার্টিস সেগুলো হয়তো ইন ফিউচার বাংলাদেশে কাজে আসবে বলে আমি আশা রাখি। বা তুমি যেভাবে কাজগুলো করছো, এটা একটা গ্রেট জব আমি মনে করি পার্সোনাল লেভেল থেকে। সবাই সবার জায়গা থেকে কাজ করবে, এটাই আসলে কাজের ধরন, যে আমি আমার এক্সপার্টিস একটা পার্টিকুলার এরিয়াতে করব।
আমি আমার এক্সপার্টিস একটা পার্টিকুলার এরিয়াতে করব, তুমি তোমারটা করবা, এন্ড এইভাবে তো আসলে গ্রোথটা হয়। আমি মনে করি যে পৃথিবীতে প্রবলেম থাকবে, মানে সেটা ফরেন্সিকে বলো বা তুমি ফ্যামিলিতে বলো, প্রবলেম থাকবে। সো প্রবলেমগুলো আমরা কিভাবে সলভ করি বা অ্যাকনলেজ করি এন্ড ওইটা নিয়ে কাজ করি, দ্যাটস দ্য ইস্যুস। এন্ড তোমার জন্য যেটা আমি মনে করি ব্লেসিং, তোমাকে যারা আসলে খোঁচা মেরেছে, তোমাকে যারা আসলে হার্ট করেছে, তারা কিন্তু তোমাকে ইনডিরেক্টলি হেল্প করেছে। তোমাকে খোঁচা না মারলে তুমি হয়তো কাজগুলো করতে না। বা কোভিড তোমাকে অনেক বেশি একটা মাইলস্টোন নিয়ে আসছে তোমার লাইফে। কোভিডে অনেকের জন্য অনেকে ব্যবসায় লস করছে, বাট তুমি ব্যবসা লঞ্চ করছো, তুমি এনএলপি তে ট্রেন আপ হইছো, তুমি বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করছো, এগুলো তোমার জন্য ব্লেসিং ছিল। সো আমি এটা জিনিস বিলিভ করি, এটা আমার একটা বিলিভ সিস্টেম, যে লাইফে প্রবলেম একটা ব্লেসিং। লাইফে যখন প্রবলেম আসে এটা ব্লেসিং, তোমাকে ইদার শেখাবে আর নাহলে তোমাকে ভাঙবে। So, এখন তুমি শিখলে শিখো, না শিখলে ভেঙে যাও। এনিওয়েজ মিরাজ, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম। আমরা চেষ্টা করবো ইন ফিউচার আবার বসার। টিল দেন ভালো থাকো, আর তোমার যদি কিছু বলার থাকে ফিনিশিং করতে পারো, দেন আমরা অবশ্যই শেষ আমি করবো। আমি বলবো হচ্ছে আপনাদের যখন কোনো সাইকোলজিক্যাল প্রবলেম থাকে, স্পেশালি আপনার কোনো পার্সোনালিটি ডিসঅর্ডার আছে কিনা এটা আগে একটু টেস্ট করে নেন। আপনার বাচ্চার যদি কন্টাক্ট ডিসঅর্ডার থাকে, কোনো পশু পাখি অনেক মেরে ফেলে এবং হচ্ছে তার আবেগের কন্ট্রোল থাকে না, হুম। আপনার এগুলোকে প্রশ্ন না দিয়ে হচ্ছে সাইকোলজিস্টের কাছে যান। এবং পার্সোনালিটি ডিসঅর্ডার না থাকলে বা ট্রেটস থাকলে কি আপনি এগুলো কিভাবে ম্যানেজ করতে পারেন সেগুলো দেখেন। কারণ আমি দেখছি এখনকার সময় পার্সোনালিটি ডিসঅর্ডার এই পরিমাণ বেড়ে গেছে, যেটা বলার বাইরে। কারণ ওরা কখনো হচ্ছে নিজের সমস্যা ধরতে পারে না, সবার অন্য সমস্যাগুলো দেখে। এই জন্য আমি বলবো আপনার সাইকোলজিক্যাল কোনো ডিসঅর্ডার আছে কিনা বা কোনো ট্রেটস, নেগেটিভ ট্রেটস আছে কিনা সেগুলোকে আপনি ঠিক করেন। তাহলে আপনিও সুখে থাকবেন, অন্যকেও সুখে রাখতে পারবেন। ওকে। থ্যাংক ইউ, সবাইকে ভালো থাকবেন আর দোয়া করবেন আমার জন্য, আমার প্রতিষ্ঠানের জন্য। আর এনি কাইন্ড অফ কোনো প্রবলেম হলে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।